কিটাও গুগলে পাবেন, অথবা আমি কালেকশনে যদি আমার কালেকশনে পাই, আমি আমার লাগতেছে না বলে আমি নিই নাই, যদি কারো কাছে পাই আমি লিংক দিয়ে দিব। ঠিক আছে। হ্যাঁ। তো এই এই লিংকে আসবেন, অন্য লিংকে গেলে আবার বিভিন্ন রকমের দেখাবে। এটা হচ্ছে তাদের অফিসিয়ালটা। এই যে লিংকটা দেখেন, অ্যাডোবি স্ল্যাশ ক্রেডিট ক্লাউড স্ল্যাশ ডেস্কটপ ডেস্কটপ, এখান থেকে আবার এই যে মাইনাস অ্যাপস স্টেবল ডট ইউ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, সরাসরি তাদের লিংকে চলে আসবেন। লিংকটা ডাউনলোড করে ইনস্টল করে এরপরে এই যে দেখাচ্ছে আপনাকে কিভাবে ফটোশপ। পেয়ে গেছি। এটা ডাউনলোড করে ইনস্টল করে নেন। পানি পানি খেয়েছেন? আচ্ছা, আমি কোর্স মডিউলটা ওপেন করতেছি। আহ, দেখতেছেন সবাই? জি জি। ডিভিশন মডিউল অন গ্রাফিক ডিজাইন ফর লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। এখান থেকে কি কি থাকবে সব ডে বাই ডে উল্লেখ করা আছে। এখানে ডে দেওয়া আছে, এখানে টাইটেল টপিকটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে স্পেসিফিক মেনুগুলো আলাদা আলাদা দেওয়া আছে। সেশন ওয়ান, সেশন টু। এখানে দুইটা সেশন করার উদ্দেশ্য হচ্ছে এটা ব্রেকের আগে, এটা ব্রেকের পরে। তো আমরা আমাদের মতো করে করে নিব, কেমন? ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে ফার্স্ট ডেতে, কালকে অনেকজনকে দেখলাম, আজকে দেখে অ্যাটেন্ডেন্স ভালো না। কালকে এসে তো বলবে স্যার আমরা তো গত ক্লাসে ছিলাম না। এক মহা সমস্যা। নরসিংদীর বিকাল ব্যাচ। আপনারা, আপনাদের মধ্যে কেউ কি আগে গ্রাফিক ডিজাইনে কোনো কোর্স করেছেন এমন কেউ আছেন? হ্যাঁ, না থাকলে না বলতে হবে, থাকলে হ্যাঁ বলতে হবে। না। জি না স্যার। তাহলে নেই, কেউই নেই। যেটা তো হ্যাঁ বলেনি। সবাই নতুন। এই ফটোশপের সাথে পরিচিত পরিচয় আছে নাকি ফটোশপও ইউজ করা হয়নি আগে? না, আগে কখনো ইউজ ওকে, করিনি। সব কিছুই নতুন। এক্ষেত্রে একদম শুরু থেকে শুরু করতে হবে। সবাই কি বলেন, শুরু করে দিব? স্যার আপনি তো বলছিলেন পিসি থেকে অন করার জন্য, এটা পাচ্ছি না, আজকে মোবাইল থেকেই করি। হ্যাঁ, মোবাইল থেকে করেন, পরে ট্রাই করবেন।
স্যার শুনতে পাচ্ছেন স্যার আমাকে? হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, আমি ওই যে পিসি তে লগ ইন করলাম, এখন স্ক্রিন রেকর্ডটা স্ক্রিনটা শেয়ার দেবো কিভাবে একটু, মানে আপনি যদি একটু দেখতেন। শেয়ারিং আমি দিচ্ছি। হ্যাঁ শেয়ার করেন। এই যে ডান পাশে দেখেন আপনার কল করার যে অপশনটা, মানে কল কাটার, কল করার, ভিডিও কল, ক্যামেরা অন করার, মিউট করার যে অপশনটা, যে বারটা ডান জি পাশে, স্যার। একদম ডান পাশে দেখেন প্রেজেন্ট নাও। জি স্যার, প্রেজেন্ট নাও। প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে উপরে দেখেন যে ইউর এন্টার স্ক্রিন। ইওর এন্টার স্ক্রিন, জি স্যার হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ দিব। পাশে একটা স্ক্রিন দেখাচ্ছে। জি স্যার, ইওর এন্টার স্ক্রিন দেখা, এন্টার হ্যাঁ স্ক্রিন। করে এর স্ক্রিনের উপরে ট্যাপ দিয়ে দেন। আচ্ছা স্যার, ইয়ে করলাম কিন্তু এখানে কি স্যার শেয়ার তো আমার ইয়ে আসতেছে না। হ্যাঁ ওই যে বললাম তো, উপরে বাম পাশে একটা স্ক্রিন দেখা যাচ্ছে, ওটার উপরে একটা ক্লিক করতে হবে। পরের, বড় করে একটা স্ক্রিন দেখা যাচ্ছে, জি স্যার, জি স্যার, এই যে। ক্লিক করলে শেয়ারটা শো হবে। হ্যাঁ স্যার, আপনি কি একটু দেখতে পাচ্ছেন? মানে শেয়ার দিছিলাম, এবার একটু স্যার একটু দেখেন তো। আমি ফটোশপটা করছিলাম, আবার আমার একটু প্রথম দেখাই যে স্যার, এই যে একটু দেখেন। হ্যাঁ কি লিখতেছেন এখানে, কি লিখতেছেন? আমি এখানে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড লিখতে বলছি। স্যার, কি লিখবো স্যার? এই যে এটাতে স্যার ক্লিক করব। না না না, অ্যাডোবি লেখেন না, অ্যাডোবি কমপ্লিট করেন। অ্যাডোবি, অ্যাডোবি, জি স্যার দেখছি স্যার। স্পেস ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ লিখতে হবে। স্যার কি লিখবো? ক্রিয়েটিভ। হ্যাঁ সি আর ই আর টি ভি ই আই ভি ই। হ্যাঁ ক্রিয়েটিভ জি ক্লাউড, স্যার, ক্রিয়েটিভ। এখানে ক্লিক স্যার করেন, নিচে ক্লিক করেন। এখানে। হ্যাঁ 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 এখানে ক্লিক করেন। তারপর এখান থেকে বাই দেখাচ্ছে, নিচে যান তো, ডাউনলোড অপশনটা কই, সেট ইউর ফ্রি ট্রায়াল থেকে উপরে যান, আরো একটু উপরে যান, স্লো যান, স্লো উপরে। এখানে দেবো স্যার। উপরে যান, উপরে। আচ্ছা এখানে ফটোশপ ট্রাই দিবে, এখান থেকে ট্রাই ফর ফ্রি। এখানে লগ ইন করেন, সাইন ইন করেন তো কর্নারে, আচ্ছা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেন। এই কন্টিনিউ উইথ গুগল দেন। হ্যাঁ এখান থেকে একটা অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেন। অ্যাকাউন্ট দিয়ে আফজুল হকে ক্লিক করতে হবে, আফজুল হকে উপরে উপরে। হ্যাঁ এরপরে পাসওয়ার্ডটা দিয়ে দেন আপনার, পাসওয়ার্ড দেওয়া লাগবে কিনা, ভেরিফাই ইউর স্যার। স্মুথলি। স্যার বুঝি নাই স্যার, সামনে একটু একটু উপরে বলবেন। একটু উপরের দিকে টান দেন তো। তার উপর কিছু নাই। উপরে নিচে আপনি ওই যে লেখাটা হাইড করেন, হাইড একটা লেখা আছে, স্টপ শেয়ারিং এর পাশে একটা হাইড লেখা আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ জি স্যার। আর স্ক্রল করেন, স্ক্রল করেন, নিচের দিকে যান। মোর ওয়ে টু ভেরিফাই। আপনার ফোনে একটা নোটিফিকেশন গেছে, পারমিশন দেন, আপনার পারমিশন লাগবে আপনার ফোনে। কোন, আচ্ছা স্যার একটু চেক করতেছি। দেখেন ফোনের জিমেলে যান। জিমেলে না? হ্যাঁ অথবা উপরে নোটিফিকেশনে কোনো নোটিশ দেখা যাচ্ছে কিনা সেটা দেখেন। সবাই দেখে নেন কিভাবে ক্রিয়েটিভ ক্লাউডটা ইনস্টল করে ফটোশপ নিতে হয়, একজনকে দেখানো মানে সবাইকে দেখানো, একই কথা। স্যার আমি আবার একটু মিলে জিমেলে। এখানেও এখান থেকে জিমেল গেলে হবে না তো, আপনার ফোন থেকে পারমিশন লাগবে। ফোন থেকে পারমিশন না স্যার? আচ্ছা অথবা পারমিশনের ভিন্ন ওয়ে চাইছে, অন্য ওয়েতে যান, আগের ট্যাবে যান, যে ট্যাবে ছিলেন ওই ট্যাবে যান। এতগুলো ট্যাব কেন এখানে? আপনার এটা হাইড করেন, এই যে অব্রোটা হাইড করে দেন।
এখান থেকে আমরা কি এই ট্যাবে ছিলাম? আমরা কি এই ট্যাবে ছিলাম? ক্রিয়েটিভ ক্লাউড কোড ক্রিয়েটিভ ক্লাউড হাইড কোড তো ট্যাবে হাইড করতে পারছেন হাইড না? করতে পারছেন না? ওই সরিয়া হাইড সরিয়া করতে লেখাটার পারছেন। উপরে ক্লিক সরিয়া করেন। লেখাটার উপরে হ্যাঁ, সরিয়া লেখাটার উপরে ক্লিক করেন। সরিয়া লেখাটার উপরে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এরপর ক্লিক করলে এরপর ক্লিক করলে নিচে একটা exit এক্সিট অপশন আছে, এই এক্সিট দিয়ে নিচের দেবেন। লাইন একদম এই নিচের লাইন, একদম নিচের লাইন। স্যার আসছে আচ্ছা স্যার এই দুই হ্যাঁ, নম্বর এই ট্যাবে 2 নম্বর ট্যাবে যাও, 2 নম্বর ট্যাবে অ্যাডোবি দেখা যায় ট্যাবটা মেবি ওই ট্যাবে। আমরা কোন ট্যাবে ছিলাম প্রথমে? ওই ট্যাবে যান। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ভেরিফিকেশন চাচ্ছে মেবি। এটা স্যার আমি আগেই করছিলাম এই ওয়েবসাইটে আমি আগে গেছিলাম স্যার। এখানে কি লেখা আসছে? এখানে কি লেখা আসছে? টার্ন অন টু অ্যাডোবি দেন তো দেখ, এটা দেন কি বলে। এটা আসছে স্যার, এখন কি আবার নতুন করে সিঙ্গিং করুন? সাইন করে যে স্টার্ট ফ্রি ট্রায়ালটা কি? আচ্ছা স্যার ভাই আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। কোন আচ্ছা, ডাউনলোড আচ্ছা, আপনার এটা- এখানে ডাউনলোড আসলো না কেন? ওটা ডাউনলোড আসার কথা। সিঙ্গিং ওয়েট করেন, একটা ওয়েট করেন, একটা ওয়েট করেন, আমি একটু জিনিস দিচ্ছি আপনাকে। আমাদের কলের চ্যাট বক্সে আসেন, মেসেজ বক্স মেসেজ বক্সে একটা লিংক দিচ্ছি, এই লিংকটা কপি করেন। লিংক হ্যাঁ, আছে লিংক পাইছেন? স্যার হ্যাঁ, চ্যাটে গিয়ে এই যে ডান পাশে এই যে ডান পাশে মেসেজ, উপরে উপরে তো উপরে পার্টিসিপেন্টের পাশেই ও হ্যাঁ জি স্যার মেসেজ আইকন। হ্যাঁ, এখানে ক্লিক করলে নিচে এই লিংকটায় ক্লিক করেন। বাকি ট্যাবগুলো স্যার কেটে এখানে দেন, নোট দেন। হ্যাঁ, এখান থেকে এখান থেকে ডাউনলোড করেন এটা। আস্তে, এরপর একটা কিন্তু মিটিং। জি স্যার এটা কেন কেটে দিয়েছেন? ডাউনলোড হচ্ছে আপনার, এটা তো কেটে দিলেন। না স্যার আমি ডাউনলোড এখনো দেইনি। আচ্ছা আমি আবার একটু যাচ্ছি স্যার। স্যার এখন ডাউনলোড দিয়ে দেন। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড দেন। সবাই দেখেন, লিংকে এখনই কপি করে নিতে পারেন, ফোনে থাকেন সমস্যা নেই, লিংকটা কপি করে নিতে পারেন। এখান থেকে সাইন ইন করার জন্য বলতেছি দেন, এই কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেন। গুগল ও নিচের দিকে যান তো, স্যামসাং গ্যালাক্সি M10 you sent a notification M10 tap yes Google ফোন। আপনি দেখেন আপনার ফোনে একটা ইয়েস উপরে নোটিফিকেশন বারটা একটা টান দেন, দেখবেন আপনার ফোনে একটা অটোমেটিক এখান থেকে একটা পারমিশন চাইবে, ওখান থেকে আপনি ইউজ দিয়ে দিলে এখানে ওকে। আপনার ফোন হাতে নেই, গ্যালাক্সি M10 এটা আছে আমার ভাইয়ার ফোন। তাহলে মোর ওয়ে টু ভেরিফিকেশন দেন, নিচে ওই নিচেরটা মোর ওয়ে টু ভেরিফাই দেন। এখান থেকে টাপুন ফোন ট্যাব, ফোন নাম্বার অ্যাড করা আছে না, জিমেইলের ফোন নাম্বারটা আছে আপনার কাছে? হ্যাঁ স্যার আছে স্যার। এখানে ক্লিক করেন। স্যার এইটা তো চাইতেছে স্যার। আবার ওইটা চাচ্ছে, এই জিমেইলটা কি ওই ফোনে লগইন করা? স্যার ওই ফোনে লগইন করা পারমিশন লাগবে তো, হচ্ছে না এটা। অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট আছে? স্যার অন্য আছে স্যার। তো ব্যাক দেন, ব্যাক দিয়ে আপনি কন্টিনিউ উইথ গুগল না দিয়ে টাইপ করেন, ব্যাকে যান। স্যার সেম প্রবলেমটা আমারও, মানে ওনার তো লগইন হচ্ছে না জিমেল, আমার জিমেল লগইন দিয়ে গুগল দিয়েও হচ্ছে ব্যাক দেন, অ্যানাদার ইউজার অ্যানাদার অ্যাকাউন্ট দিতে পারেন দেন। আচ্ছা স্যার ফেসবুকে দিয়ে দিলে হবে? যে ফেসবুকে তো চাইছিল যে স্যার কন্টিনিউ উইথ ফেসবুক। না, আপনি এখানে টাইপ করেন। স্যার অন্য একটা জিমেল টাইপ করব। সেটা আপনার পাসওয়ার্ডটা নেই। পাসওয়ার্ড লাগবে কি? আচ্ছা স্যার একটা জিমেল দিতে স্যার। হ্যাঁ
একটা অরিজিনাল আছে 20 এর মিল আমি সি এস 6 দিয়ে কাম করতে কোথায় তুমি তার একটা লাগাই থাকি মেল অ্যাড্রেসে ভুল আছে আপনার। এই কন্টিনিউ উইথ ফেসবুক দেন তো দেখি। আমি ফেসবুক দিয়ে করিনি, বাট বোঝা যায় না জানি। ফেসবুক দিয়ে আমি ট্রাই করতেছি। হচ্ছে আচ্ছা স্যার জিমেল হচ্ছে? জানলে জিমেল হ্যাঁ, দিয়ে একটা জিমেল দিয়ে জিমেল জানলে জিমেল করতে বেটার। আপনার পিসির আপনার কনফিগারেশন কি, প্রসেসর কি? হয়ে গেছে। হয়ে গেছে। স্যার ইয়ে মেল কি দিব, মেল অ্যাড্রেস কি বসাবো নাকি হ্যাঁ, স্যার? মেল অ্যাড্রেস, মেল অ্যাড্রেস। তুমি যে ডাউনলোড করে এই কালে সে রাখেন গান ধরে পড়ে এবার মেলটাকে এবার মেলটা মেল এটা চেক মেল করতে এটা মেলটা লগইন করা আছে লগ ইন করা আছে ফোনে। জি স্যার একটু ফোন ফোনে ফোনে একটা কোড আছে। থাকলে কোড না থাকলে পিসিতে লগ ইন করে নেন, সমস্যা নেই। আমি করতেছি। ফোনে করে এক জায়গায় করলেই হবে। আপনার পিসির প্রসেসর কি, আপনার পিসির প্রসেসর কি? স্যার আপনার কম্পিউটারের প্রসেসর কি? বুঝলাম না স্যার, প্রসেসর আবার প্রসেসর হ্যাঁ জানেন, হ্যাঁ জানেন। কম্পিউটারের কম্পিউটারের উপরে উপরে কোনো ইন্টেল স্পিকার লাগানো ইন্টেল কোর i5 বা ডুয়েল কোর আর অনেক কিছু লেখা আছে। স্যার বুঝুন না স্যার। আপনি রাইট ক্লিক করেন, আচ্ছা রাইট আপনি ক্লিক করেন, রাইট যাই ক্লিক দেখ এখানে রাইট ক্লিক করেন, এখানে রাইট এখানে ক্লিক যাবো? করেন। হ্যাঁ, প্রপার্টিতে যান। এটা কি হচ্ছে উইন্ডোজ 7 উইন্ডোজ 7 জি স্যার বুঝতে স্যার। 7 পার্সোনালাইজ। স্যার ভেরিফিকেশন কোডটা পাইছি, বসাই দেবো? হ্যাঁ, ভেরিফিকেশনটা বসাই দেন। আমারটাতে তো ভেরিফিকেশন কোড এখনো আসতেছে না, বুঝতেছি। ভেরিফিকেশন কোড আমার ডাউনলোড হয়ে গেছে, ইনস্টলিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো স্যার। শোনা যাচ্ছে, বলেন। শোনা যাচ্ছে, বলেন। স্যার এটা ডাউনলোড হয়েছে কিন্তু ক্র্যাক করাটা তো আমি সঠিক কিভাবে করব? চলতেছে এখন চলতেছে। ফটোশপ হ্যাঁ স্যার এটা- ডাউনলোড হ্যাঁ হ্যাঁ ডাউনলোড হয়েছে কিন্তু কেউ একজন আপনারা সবাই ক্রেক কালেকশন করার ট্রাই করেন, আমিও দেখি পাই কিনা হাতে। এর মধ্যে যদি কেউ পেয়ে যান তাহলে তো শেয়ার করা যাচ্ছে, কোনো প্রবলেম নেই। একজন 2020 ক্রেক, হ্যাঁ স্যার 2020। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একজনের কালেকশন থাকলে হবে। এরপরে উনি গুগল ড্রাইভে আপলোড করে দিবেন, সবাইকে লিংক দিয়ে দিবেন, সবাই ডাউনলোড করে নিয়ে দিবেন। স্যার একটু আমারটা দেখেন তো, ওই জায়গায় ডাউনলোড হইতেছে স্যার। immediately work by क्या बात कर immediately होगा अच्छा चल बाबा ठीक है ठीक है হ্যাঁ, ডাবল ক্লিক করেন এটার উপরে, ডাবল ক্লিক করেন। ইনস্টল দেন। দিতে পারবেন? सर कंटिन्यू दें দেখতেছি। হ্যাঁ, কন্টিনিউ দেন।
হ্যাঁ গোল্ডে স্যার এখন কি করব? হ্যাঁ এরপর এটা হ্যাঁ কেটে দেন, এরপর এটা কেটে দেন, এই ট্যাবটা কেটে এই দেন, ট্যাবটা কেটে দেন, স্টার্ট বাটনে যান, স্টার্ট এটা বাটনে কেটে যান। দেবো? হ্যাঁ এটা কেটে দেন, স্টার্ট বাটনে যান। স্টার্ট বাটনে যান। ওই ওই টাস্কবার টাস্কবার থেকে থেকে ওপেন করা ওপেন করা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কি ক্রিয়েটিভ টাস্কবারে কাউন্টে কি ক্রিয়েটিভ দেখাচ্ছে? কাউন্টে কি দেখাচ্ছে? স্যার এটা হ্যাঁ 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 এই হ্যাঁ পাশে এই পাশে লালটা, লালটা। স্যার সিকিউর ব্রাউজার। হ্যাঁ এটা কাটে হ্যাঁ দিন, এটা কাটে এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন এটাও। দেন এটা ক্লোজ দেন করে এটা দেন। ক্লোজ করে দেন। স্টার্ট আপনি বাটনে গিয়ে স্টার্ট আপনার বাটনে গিয়ে আপনি দেখেন সেখানে ক্রিয়েটিভ সেখানে ক্রিয়েটিভ ক্লাউড আছে। স্টার্ট স্টার্ট বাটন বাটনে যান, স্টার্ট বাটন। স্যার এই যে এবার ইয়েতে স্যার হ্যাঁ এখান হ্যাঁ থেকে এখান থেকে এবার আপনি যে ডাউনলোড করছেন এগুলো কই, অ্যাপস গুলো কই? এটা ক্রিয়েটিভ ক্লাউড কই দেখা যাচ্ছে না, এখানে নেই। দেখতেছি না তো স্যার। সার্চ আপনি সার্চ করেন, সার্চ করে লেখেন অ্যাডোবি লেখেন। স্যার ক্রিয়েটিভ ক্লাউড স্টেপ সেটআপ এটা। ওই যে হ্যাঁ হ্যাঁ এখানে দেনটা দেখি। থেকে সেটআপ দেখি সেটআপ হয় না এখন। হয় দিছিলাম তো স্যার, আপনি তো হয়তো দেখবেন। ইনস্টল করে তো। এখান থেকে এখান থেকে আবার সাইন ইন করতে হবে, আবার সাইন ইন করেন, কন্টিনিউ করেন। অল সেট সাকসেসফুলি। দেখি দেখা যায় ওয়েট করেন। না 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 ওখানে না, ওখানে না, ওখানে না। বেরিয়ে আসেন, বেরিয়ে আসেন, দেখি ব্রাউজারে ব্রাউজারে থাকে। এই এই নিচে লাল টাস্কবারের লাল অপশনটা ক্লিক করেন লোগোতে। হ্যাঁ এখানে আপনি স্যার সিং ব্রাউজ, হ্যাঁ দেন সাইন ইন হেয়ার দেন। ওয়ান ক্লিক, ওয়ান ক্লিক। স্যার দিচ্ছি তো স্যার। কোনো দিকে যায় না? না তো স্যার। কেটে দেন, কেটে দেন, মিনিমাইজ স্যার মিনিমাইজ এই যে করেন, কাট এখানে দেন। হ্যাঁ if স্যার you এখানে browser is not responding to anywhere, আচ্ছা আপনি এটা মিনিমাইজ করেন। এখানে এখানে আবার এটাকে ইয়া করেন তো, রিলোড দেন, এটাকে রিলোড দেন। something wrong, স্যার আবার রিলোড দেবো। এটা কেন আসবে? unknown error has occurred here, the code if you want to contact customer support. এমন হবে কেন? স্যার আমি স্যার আমারও এমন হইতেছে। ওনার লগ ইন করতে হবে, এটা লগ ইন করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, তারপর ইনস্টলেশন হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে তো ব্রাউজারে যাইতে বলছে। স্যার এখানে ক্রিয়েট করব। তো পাশের ট্যাবটা যান তো, পাশের ট্যাবটা অ্যাডোবি আইডি লেখা, আইডি উপরে। এখানে তো কিছুই হয় না স্যার। উপরে ট্যাবে যান, উপরে ট্যাবে যান। ওইটা না তো, উপরে ট্যাবে যান। আপনার কার্সর কই? কার্সর তো দেখি না। এখানে স্যার হ্যাঁ এইটাতে যান, হ্যাঁ এখানে যান। এখানে কি ওই একটাই, দুইটা ট্যাবে কাটিয়ে দেন। আরেকটা ট্যাব নেন, স্যার এটা কেটে নেবো। না এখানে ট্যাব নেন, আরেকটা ট্যাব নেন, এটা থাকো। এখানে লেখেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড লেখেন। স্যার এটা দেবো নাকি উপরে দেবো? লিংকটা দেন, নিচের লিংকটা। হ্যাঁ 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 এটা এটা স্যার হ্যাঁ এটা এরো তাই না? কেমন হবে না কেন? এরো এরো
আবার ক্লোজ করে দেন। ইনস্টল হয়ে যাওয়ার কথা, ইনস্টল হয়ে গেলে তো এটা আপনার পিসি চলে আসে, স্যার ইনস্টলটা হবে কেন? স্যার আমার মনে হয় ব্রাউজারের কুকিজ গুলা কাটলে মনে হয় হওয়ার কথা। হ্যাঁ, ব্রাউজারের কুকিজ থেকে সমস্যা আছে। স্যার কুকিগুলো স্যার কিভাবে করবো স্যার? ব্রাউজারের কুকিজ কাটার জন্য আপনি সেটিং এতে যাইতে হবে, ওই যে থ্রি ডটে ক্লিক করেন, এখান থেকে হিস্ট্রিতে আছে স্যার, হিস্ট্রি। হিস্ট্রিতে থাকবে, হ্যাঁ না হিস্ট্রি না, মোরে দেন, মোর কি অপশনটা আছে, মোর এখান থেকে স্যার ক্লিয়ার ফাজ ক্লিয়ার ব্রাউজার কাটা দেন তো দেখি, এটা দেন, দেন, হ্যাঁ এই যে কুকিজ আদার সেন্টারটা দেন, সব ক্লোজ। স্যার আমার ইয়ে তো হয়েছে কিন্তু এখন তো ডিসপ্লে স্ক্রিনে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ স্যার এই যে আমার মানে এটা এখানে স্যার ক্লিয়ার হয়ে গেছে কিন্তু স্যার এই যে আমি আমার ফোন স্ক্রিনে তো দেখাই যাচ্ছে না স্যার, মানে আমি স্যার দুইটাতেই লগ ইন করছি স্যার, আমার ডেস্কটপে লগ ইন করছি, আমার ফোনেও লগ ইন করছি স্যার। ফোনে কি দেখাচ্ছে? ফোনে স্যার এই যে দেখাচ্ছেই না কিন্তু আমার তো স্যার হয়ে লাস্ট গেছে আওয়ার ল্যাঙ্গুয়েজ, ওই টাইম রেঞ্জ চেঞ্জ করেন, টাইম রেঞ্জ। স্যার। এটা তো আচ্ছা আমি আপনাকে একটু দেখাই তারপর স্যার আপনি বুঝতে পারবেন স্যার। স্যার এইরকম আসছে দেখাচ্ছে ইউ সাইন ইন, ক্লিয়ার মিটিং, রিলোড, প্রেস ট্রাই अगेन। উপরে কি গুগল ক্রোমটা কেটে দিয়ে আবার অন করেন। আমার কাছে নাই, আগুন ধরে তিন, আবার অন করেন। আমি যাই নাই তো ভাই, আমার zero 94 আসরের আজান দিয়ে দিছে না, নামাজ ব্রেক সহ আমরা কি টোটাল ব্রেক নিয়ে নিই। আমাদের ক্লাস যেহেতু শেষ পর্যন্ত, সেক্ষেত্রে আমরা এখন 15 মিনিট ব্রেকে যাব, আবার বাকি সহ 15 মিনিট, কেমন? 5:10 20 25 সবাই জয়েন করুন, 5:25 এভাবে কলে থাকবে, বাট মিউট করে রাখেন অথবা নিজেরা কথা বলেন, প্রবলেম নেই, কেমন?
কেউ ইন দিবেন না। এনে দেখে হ্যালো, হ্যালো, ভাইয়া আমার তো ওপেন হয়ে গেছে। এই তো উনি ওনারটা হয়ে এই তো গেছে। উনি ওনারটা হয়ে গেছে। একই ওয়ে না? ওয়েলকাম টু ক্রিয়েট ক্লাউড, ক্রিয়েটিভ ক্লাউড। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আসসালাম দিয়ে দিছে 5টা আচ্ছা, 10 বাজে। আপনারা দিয়ে দিচ্ছে 5টা 10 বাজে, আমরা 15 মিনিট একটা ব্রেকে যাব। কেমন? কেমন? এখন হ্যাঁ, এখন এখন যাবো? থেকে 5টা 25 পর্যন্ত হ্যাঁ, সবাই এখন এখানে থেকে থাকতে পারেন। 5টা 25 পর্যন্ত সবাই এখানে থাকতে পারেন নিজেদের মধ্যে। নিজেরা কথা আহ, বলেন বা একজন একজনকে নিজেরা হেল্প কথা করতে বলেন বা পারেন। একজন কাজ না একজনকে থাকলে হেল্প করতে থাকেন, আর পারেন। যে কাজ না থাকলে থাকেন, আর যে নামাজ নামাজ গেলে নামাজ ব্রেক যান। কেমন? 15 মিনিট ব্রেক। 5টা কেমন? 25 জয়েন করবো আবার। 5টা 25 জয়েন করবো আবার। ঠিক আছে, ঠিক 5টা আছে। 40-এ? 5টা 25, 5টা 25, 15 মিনিট। 5টা 25, 15 মিনিট। ও আচ্ছা, ওকে। ঠিক আছে। ওকে। একদিন তো জিনিস ঠিক আর আমি সকালে দেবো। আচ্ছা, কেউ কি ওপেন করতে পারছেন এটা, এই যে ফটোশপটা ওপেন করতে পারছেন? হ্যালো, কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, মানে এটা কি নাম, আমি এটাই বুঝতেছি না। কি মনে হইতাছে যে আমি এটা বুঝতেছি না। আসলে ক্লাস করাইছে না।
জি, কেউ কি আছেন? হ্যালো, কেউ কি আছেন? জি কেউ কি আছেন? আচ্ছা, কিভাবে ডাউনলোড, আপনি কি ডাউনলোড করতেন? ভাই, এগুলো আমার আগেই করা। একটু ভাই হেল্প করেন না, কিভাবে ডাউনলোড করবো? স্যার তো চলে গেছে। আমি তো ডাউনলোড করি না, আমার এই আগে ডাউনলোড করা ছিল, ওইটা মিনিশন করে রাখি আর কি, আমার ডেস্কটপের মধ্যে আছে এগুলা। আপনি কিভাবে ইয়ে করছেন, এটা আপনি একটু বলতে পারবেন? আমি আরেক জায়গা থেকে কালেক্ট করছি। ও আচ্ছা ভাই, আপনার বাসায় কোথায় ভাইয়া? সেক্ষেত্রে শেখাচ্ছেন না? আমার বাসা তো বাগহাটা। আমি যদি আপনার কাছে পেন ড্রাইভটা, আমার যদি পেন ড্রাইভ দিই, তাহলে কি আপনি আমাকে একটু সফটওয়্যারটা দিতে পারবেন? সমস্যা নাই, আগে দেখেন, যদি না হয় তাহলে দিব না, সমস্যা নাই। হইতাছে না তো এখন। সবার যদি এরকম হয়, তাহলে তো ক্লাস শুরু করতে করতে মানে ক্লাসই শুরু হইব না, এখন তো মানে ইনস্টল করতে করতে সময় যাইব গা। আমার মনে হয় যেহেতু আমরা সবাই নরসিংদী, সম্ভবত আমরা সবাই সদরের ভিতরেই আছি। হ্যাঁ, তাহলে আমরা একটু ইয়ে করলেই হয়, মানে সবাই যদি একটু হেল্প করি সবাই তাহলে মনে হয় হয়। বুঝছি, দেখেন আগে কি অবস্থা, যদি না হয় তাহলে আর কি। আচ্ছা, আপনি একটু দেখি তো আপনারটা কিরকম হবে, আপনি একটু ইয়ে করেন তো। ওই যে আপনি কি পিসিতে আছেন নাকি না ফোনে? কি যেতে আপনার আপনারটা ইয়ে শেয়ার করেন তো দেখি। ও আগে, হ্যালো, হ্যাঁ, শুনতেছি। আগে আপনি বাইরে হন, তারপর আমি জি, আমি বাইর হইছি। বাইরে ভাই হ্যালো, হ্যাঁ, স্ক্রিন আইছে? দেখতেছি আপনি। জি, আসছে। এই যে এখানে দেখেন, পিএস, এআই, সিআর, এইউ, এগুলো আছে আমার কাছে। যে এগুলা না? জি, আচ্ছা ভাইয়া, শেখের স্যার কোন জায়গায় বসে আপনার? ভিতরে এই সেক্ষেত্রে ডিগ্রি পার। শেখের স্যার দিকে পাচ্ছি। ওই মাজার বাস স্ট্যান্ড দিয়া যাও, যে ভিতরে যে রাস্তাটা জি গেছে জি ওই জি রাস্তা দিয়া। জি জি জি। আচ্ছা ভাই, আপনি মাসুদ নামে কাউকে চিনেন? দিকে কাকে? বিদেশ বিদেশ থাকে মাসুদ, ওনার
অনেক। অনেক হ্যাঁ কিসের কার নাম অনেক? মানে মাসুদ যে ওনার ছেলের নাম অনেক, আপনি চিনেন? জি না তো, ডিগ্রি পর আচ্ছা মাস অনেক চিনি না। মানে মগার বাজারটা চিনেন না? ওইদিকে বাসা আর জি কি ওদের। জি জি। আচ্ছা ভাই আমি যদি আপনার যদি আজকে আসি তাহলে কি আপনি আমার একটু দয়া করে? আমি তো কালকে আসেন। আচ্ছা, আমি আপনার ফোন দিয়ে আপনার নাম্বারটা আমার দিয়ে দেন, আমি ফোন দেবো না। আচ্ছা তাহলে ফোনের নাম্বারটা কিভাবে দেওয়া যায়? চ্যাট গ্রুপে দিয়ে দেন তাহলে নাহলে আমারটা নেন। আচ্ছা আপনি একটু চ্যাট লিস্টে দিয়ে দেন ভাইয়া। নাম্বারটা তো 017, আপনার না দিলেও চলবো। আচ্ছা নাম্বারটা তো 017 এখান থেকে দেখে ওটা। আচ্ছা তাহলে ভাই আপনার কাছে কখন আসবো? কালকে আসবো নাকি আজকে? আপনার মনে হয় আজকে সময় তো পেয়ে যেতেন। আজকে ক্লাস করে তো আর সময় পাবেন না। সেটাই, আর তাহলে কালকে সকালের দিকে আপনার এখানে আসি। কালকে সকালে ভাই আমার একটু ঢাকা যাওয়ার প্ল্যান আছে আর কি। যদি না তাহলে যাই তাহলে কখন আপনি ফোন দেবো। আপনি ঢাকা থেকে আসবেন কখন? আই কত মজা লাগে, সকালে যাবো। ওই আমার ক্যামেরার ওই সমস্যা হয়েছে, ক্যামেরা একটু সার্ভিসিং করা লাগবে। আচ্ছা আপনার বাড়ি দিঘির পার কোন দিকে মানে? আহ, এই যে আমি আপনাকে বলি, আচ্ছা ডিগ্রি পার যাওয়ার আগে দুন্দুলপাড়া আমার বাসা। দন্দুলপাড়া না? যে ডিগ্রি পার যাওয়ার আগে দুন্দুলপাড়া মসজিদের সাথে আমাদের বাসা। দন্দুলপাড়া মসজিদ ছিল যে রাস্তার পাশে যে একটা আপনার বড় মসজিদ। বড় মসজিদটা, হ্যাঁ হ্যাঁ ওইটা? হ্যাঁ, হ্যাঁ, বড় একবার বড় মসজিদ আছে না, এই মসজিদ। আপনার শেখের চৌধুরীতে বাম পাশে পড়ে হুম। শেখের চৌধুরীতে। মাদার বাস স্ট্যান্ড আছে না, মাদার বাস স্ট্যান্ড। জি মাদার বাস স্ট্যান্ড ভিতরে আর কি, মগর বাজার রোডে। এই মগর বাজারের আটকানে আর কি, মানে মগর বাজার যাওয়ার অনেক অনেক আগে আমগো বাসা আর কি। মগর বাজার আমগো বাড়ি আচ্ছা যাই হোক, তা আপনি যেহেতু ফোন নাম্বার নিয়েছেন ফোন নাম্বার সবাই তো যদি হয়তো তাইলে ক্লাসটা শুরু করা যেত আর কি। আরো হয়তো বা একটু বিরক্ত হয়ে যাচ্ছে যে দেখেন আগে দেখেন আমার তো কথা। আমার এগুলো হচ্ছে ট্রাক করা আর কি, আমার ওই ট্রায়াল না, আমাদের হচ্ছে ট্রাক। মানে তারা যদি ট্রাক করা আর কি, আমাদের ট্রায়াল ভার্সন না। কিন্তু এগুলো ট্রায়াল ভার্সন। জি ট্রায়াল ভার্সন আমাদের ক্র্যাক ওই মানে ইনস্টল দেওয়ার পরে ক্র্যাক করে নিতে হয় আর কি। ক্র্যাক ফাইল আছে আমার কাছে, ক্র্যাক করে নিতে হয়। আচ্ছা আপনার এখান থেকে যদি আমি সফটওয়্যার নিই তাইলে কি আমার আবার বলে কি বলে আমার লাইসেন্স নিতে হবে? লাইসেন্স ওই বুঝাই দিলে লাইসেন্সটা করা লাগবে না। আর আমার তো মনে করেন যে এইগুলা ক্র্যাক করা তো এখন দেখার আগে স্যার কি বলে। আর আমার তো আর অ্যাকাউন্ট, ওই যে ক্রিয়েটিভ ক্লাউডের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট আমার নাই, ঠিক আছে? আমি অ্যাকাউন্ট করি না, আমি ডিরেক্টলি আমি সবকিছু করতে পারি ইজিলি। আমার মানে অ্যাকাউন্ট লাগে না ডাউনলোড। ওই যে ক্রিয়েটিভ ক্লাউডের যে অ্যাকাউন্টটা করছেন না, এই অ্যাকাউন্ট আমার নাই, আমার লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি যদি আসি তাহলে আপনি আপনি একটু প্লিজ ভাই একটু হেল্প করেন। হ্যাঁ ছোট ভাই এসে জি থ্যাংক ইউ। সবার কাছে কি তাইলে ফটোশপ আছে নাকি? যদি এরকম প্রবলেম হয়, আমরা যদি ডাউনলোড করতে না পারি সেই ক্ষেত্রে আমরা যদি সবাই যদি একটু হেল্প করে, আমার মনে হয় তাড়াতাড়ি শেষ করা যায়। আমরা তো আছে না এই তালে, এটাই করবেন ফোন করি আর কি। আমরা এটা কইতে থানাই উনতে থাই।
এটা আর কি, কিন্তু আসলে তো লিখবেন না, ঘটনা তো করতে হবে। অবস্থা আর কি। স্যার কি জয়েন করছে? মরামর হয়েছেন কেন? মরামর হয়েছেন, অবস্থা বাড়ানো পকেট মরা দিলে মন দিল মর হয়েছে। ঠিক আছে, ঠিক আছে ভাই, যদি আইন ফোন দিন আছে। আচ্ছা ভাই, আপনি আপনি শুনতে পাচ্ছেন যে আপনি আমাকে হ্যাঁ যিনি বলতেছিলাম, আপনি কি গতকালকে করছিলেন, ক্লাসে আসছিলেন? জি, গতকালকে কতজন অ্যাটেন্ড ছিল? এই 12-14 জন। আপনি আপনি কি তাহলে এই যে গ্রাফিক্স, জি, না আপনি কি শুধু গ্রাফিক্স দেন না, যে যখন করতেন নাকি না আরো? আমি গ্রাফিক্স ডিজাইন ওই যে আমার ইউটিউব চ্যানেল আছে আর কি। তাই? জি, ইউটিউব চ্যানেল আছে, সে অনুযায়ী সেই জন্য আমার এগুলা লাগে আর কি। ওই যে পিএস, যে থাম্বনেল আছে না, থাম্বনেল বানানোর জন্য, তারপরে ওই টিআর দিয়া ভিডিও এডিটিং এর কাজ করার জন্য। ও আচ্ছা। আর আমার এইগুলা ওই যে ইনস্টল করাই আছে, বুঝছেন? আচ্ছা, এআই যে ধরুন আমার আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। পিএস, এআই, টিআর, এইউ, মানে ফটোশপের কালেকশন মোটামুটি এইগুলো আছে আমাদের। চলবে। ফটো যে অ্যাডোবি যে কালেকশন, এখন তো আমি তো আর অ্যাকাউন্ট করি নাই, যে ক্রিয়েটিভ ক্লাউডের যে অ্যাকাউন্টটা ওইটা আমি করি। আপনার চলে কিনা ওটা কথা। মানে অ্যাকাউন্ট করা লাগবে না নাকি? ফটোশপ কাজ সব করে, কাজ করে। জি, সবকিছু আমি তো ফটোশপে কাজ করি। তো আর কি ইউটিউবের অ্যাকাউন্ট হচ্ছে ডাউনলোড করার জন্য, ডাউনলোড আপনার তো আপনার তো ডাউনলোড করাই আছে, আপনার অ্যাকাউন্ট কেন লাগবে? এখন আমার একটা কোর্স ওই কথা আর কি, ওই যে আমার যে এখন আমি যেটা দিয়ে সাইন ইন করতেছি আর কি, আপনার সাথে কথা বলতেছি, হ্যাঁ। জিমেল, এটা তো নাম পরিবর্তন করলে আমার মানে এই চ্যানেলের সমস্যা হয়ে যাবে, তো এই জন্য। ইউজ করলে সমস্যা হবে। জি জি, আপনি অ্যানাদার মেল ইউজ করেন। হ্যাঁ সেটাই বলতেছি, মানে এনাদার মেল দিয়ে ইউজ, মানে এখন যদি আমি আজকে তো অ্যাটেন্ড করলাম, কালকে যদি নতুন একটা খুইলা তারপরে করি তাহলে সমস্যা হবে না, সমস্যা নেই। সেটাই বলতেছি। কারণ এটা তো এটার নাম পরিবর্তন করলে একবারে পুরা চ্যানেলের নাম পরিবর্তন হয়ে যায় আর কি, সেজন্য বুঝতে পেরেছি। সমস্যা হয়ে যায়। আমি নাম পরিবর্তন করছি, কইটা দেখি যে চ্যানেলে ঢুকে দেখি নাম পরিবর্তন হয়ে গেছে। তাই? হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, আপনি নতুন মেল ইউজ করেন, কোনো প্রবলেম নেই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলেন। এই জান্নাতিটা প্লিজ একটা স্টপ দিয়ে দেন। হ্যাঁ, জান্নাতি ক্রাউড ভাইয়া, জি যে আপনার কাছে যদি ক্র্যাক ভার্সনটা থেকে থাকে অ্যাডোবি ফটোশপ 2020, তাহলে এটা আপনি গুগল ড্রাইভে আপলোড দিলে আমরা ওইখান থেকে সবাই ডাউনলোড করে নিতে পারবো আর কি, সবার জন্য একটু সহজ হয়ে গেল। সেটআপ ফাইল আছে স্যার, আপনার ভার্সন কত? 19 18। ফাইল আছে। জি, ক্র্যাক ফাইল আমার। সেটআপ ফাইল ক্র্যাক দুটোই আছে। হ্যাঁ, সেটআপ ফাইল মানে আমারটা এই এমনিতে ফাইল আছে, ঠিক আছে, হ্যাঁ। ফটোশপ ফাইল, এই ফাইল আছে, আমি সেটআপ করলে তারপর আমার ক্র্যাক ফাইল আছে, ক্র্যাক করলে আমার আপনি আপনি ইয়ে করেন, দুইটাকে একটা জিপ করবেন। জিপ আছে উইন্ডার না, উইন্ডোজ তো নাই। উইন্ডার একটা ইনস্টল করবেন। উইন্ডার কেউ ইনস্টল করতে দেখাবো? উইন্ডোজ না, সমস্যা নাই, আমি করতে ঠিক আছে, পারবো। একটা উইন্ডার করে এটাকে টিপ করে আপনার গুগল ড্রাইভে আপলোড করুন। গুগল ড্রাইভে আপলোড দিয়া আপনি ইয়া করে গ্রুপে দিয়ে দিন আগামীকাল, তাহলে সবাই ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, তাহলে আমি করে রাখবো না, পরে ইয়েটা দিয়ে দেবো না স্যার। হ্যাঁ। হ্যালো, বলেন। ওই যদি আমি মানে উইন্ডোজ না করলে কি আপলোড হবে না? দুইটা আলাদা আলাদা করা লাগবে আর কি, না হলে উইন্ডার করলে তো আমরা দুইটা একসাথে পাবো। জি জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। পার্টিসিপেন্ট 13 জন আমরা। হ্যাঁ বলেন।
স্যার আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, যে কারণে আমি 1.5 ঘন্টা হয় নাই। তো কতটুকু ক্লাস হয়েছে কি না হয়েছে বুঝতে পারতেছি না, না। আমরা এখনো ক্লাস স্টার্ট করিনি। সবাই ফটোশপ ডাউনলোড করতে পারতেছে না, এটা নিয়ে কথা হচ্ছে। আচ্ছা আমরা আচ্ছা, আমরা এখন ক্লাস সরাসরি শুরু ক্লাসে চলুন। হ্যাঁ হ্যাঁ ক্লাসগুলো কি রেকর্ড থাকবে পরবর্তীতে? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করা হচ্ছে। এটা আপলোড কোথায় দেওয়া হবে? আপলোড দেওয়া হবে, আপলোড দিলে আপনারা লিংক পেয়ে যাবেন আপনারা। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। তাহলে আজকে আমাদের ওই যে একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলাম। ফেসবুক গ্রুপ? জি জি, ঠিক আছে, আমি ফেসবুক দিয়ে দিচ্ছি, সবাই আমাকে সবাই মেসেজ আমাকে দিবেন। মেসেজ দিবেন। ওই কেউ ইনস্টল দিতে পারতেছে না, ফেসবুক গ্রুপটা সেটআপ করে মানে বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আমি করে রাখতেছি, মেসেঞ্জার গ্রুপ করে রাখতেছি। আমি আমার ফেসবুক লিংকটা দিয়েছি। তো সবাই আমাকে ফেসবুকে মেসেজ দিলেই হবে। আমাকে মেসেজ দিয়ে নামটা লিখবেন আর নরসিংদী বিকাল বেচ এটা লিখে দিলে আমি সবাইকে একই গ্রুপে অ্যাড করে নেব। কেমন? জি জি, হ্যাঁ, ফেসবুক আচ্ছা লিংকটা স্যার, আমি এখানে। স্যার আমি একটা কথা বলি স্যার। বলেন। স্যার আমরা সবাই যদি নরসিংদীর, আমরা যদি ইনস্টল করতে না পারি, আমি একটা কথা যদি এই টাইমে হয়। আপনার 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 কথা বোঝা যাচ্ছে না, আপনার নেট প্রবলেম। স্যার ওই যে আমার এটা গ্রুপ গুগল ড্রাইভে দিয়ে, হ্যাঁ হ্যাঁ কিভাবে ট্র্যাক করতে হয় সেটা আমি দেখাই দেবো, মানে আমার ওই স্ক্রিন শেয়ারের মাধ্যমে ঝামেলা আছে, মানে কিভাবে ওই ট্র্যাকটা করতে হয় এটা দেখাই দেবো নাকি আপনি? ঠিক আছে, আপনি আমি আমি এমনিতে ইউটিউব দেখলে পাওয়া যাবে ক্র্যাকের অনেক টিউটোরিয়াল আছে, এটা ব্যাপার না। আর ক্র্যাক দেওয়াটা খুব বেশি কঠিন কিছু না। আগে আগে ফাইল হাতে পাইলে হবে। সেটআপ ফাইলটা সবাইকে দিয়ে দেন, সবাই সেটআপ ফাইলটা পাক। এখন কি স্যার ওই যে এটা ফাইলটা কি না অ্যাড দিব? হ্যাঁ হ্যাঁ, ফটোশপ আপাতত ফটোশপটা দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সেটআপ ফাইলটা আর হলো ক্র্যাকটা দুটো আপনি গুগল ড্রাইভে ইনস্টল করে রাখেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখন ক্লাস স্টার্ট করে দিব। লিংকটা দিয়ে ক্লাস স্টার্ট করে দিব। জি স্যার। সবাই স্পিকার মিউট রাখতে পারেন। জি স্যার। স্যার আপনার ফেসবুক লিংকটা একটু যদি চ্যাট বক্সে দিয়ে দিতেন। দিচ্ছি। জি স্যার। স্যার আপনি কি আমার কথা এখন স্পষ্ট শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? আচ্ছা স্যার, আমি যেটা বলতেছিলাম স্যার, আমরা যেহেতু সবাই নরসিংদীর, তাইলে স্যার আমরা যদি সবাই যদি ইনস্টল করতে না পারি আমাদের পিসি থেকে, তাইলে স্যার আমরা পেন ড্রাইভ দিয়ে যদি সফটওয়্যার গুলো নিয়ে নিই, তাহলে কিরকম হয় স্যার? ক্লাসটা আপনি একটু তাড়াতাড়ি শুরু করতে পারবেন, আমাদের জন্য সুবিধা হবে স্যার, আমি যেটা মনে করি। কি করলে বুঝি না, কি দিয়ে নিলে? স্যার ওই যে পেন ড্রাইভ দিয়ে যদি আমরা সফটওয়্যার গুলো যদি নিয়ে নেই, ওই যে কি জানি বলো ওনার নাম, যিনি পেন ড্রাইভ দিয়ে আপনি ওনার আপনি কই পাবেন? আর প্রয়োজন নেই তো, বাসা থেকে করতে পারবেন। উনি গুগল ড্রাইভে আপলোড দিলে আপনি ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নেই। স্যার মানে ওনার বাসা স্যার আমার বোনের বাসার পাশে আর কি, এই জন্য আপনি পার্সোনালি করতে পারেন, সেটা ওনার সাথে আপনি কথা বলেন, বাট প্রয়োজন নেই। গুগল ড্রাইভ থেকে আপলোড করতে বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে ডাউনলোড হয়ে যাবে। রাতে ইনস্টল দিয়ে দিবেন, সকালে উঠে দেখবেন ইনস্টল হয়ে গেছে। জি স্যার। স্যার গেট ইনটু পিসি ওয়েবসাইটও ক্র্যাক ভার্সনটা আছে দেখছি। ফেসবুকে তো যা করে। হ্যালো, বলেন। মানে ওই যে ক্র্যাক ভার্সন যে ওই যে অনলাইন থেকে যেগুলো নামায় এগুলো অনেক সময় ফেক হয়, কম্পিউটার সমস্যা হয়ে যায়। ওনাদেরকে সবাইকে না করেন যে ক্র্যাক গুলা যাতে না নামায়। আমি মানে যদি নামায় তাহলে অনেক সময় পিসিটা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট গুলো নিয়ে ভিতরে ঢুকলে
বিভিন্ন ঝামেলা করে, পরে পুরা কম্পিউটারের সবকিছু ফাইল টাইল নষ্ট করে। না বললেন যে ইয়া করছে, এগুলো যাতে না করে আমি দিয়ে দিতেছি। হ্যাঁ, যারা পারবে তো তারা ক্রিয়েটিভ ক্লাউড থেকে করে নেবেন, আর না পারলে ভাই আছে, কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিব। ফটোশপ কত স্যার? কোনটা 2018, সমস্যা নেই, চলবে। স্যার সবাই ক্র্যাক নিয়ে লাফালাফি করতেছে, কিন্তু স্যার পোর্টেবল ভার্সন ইউজ করলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোর্টেবল ভার্সন ইউজ করলে কোনো সমস্যা কোনো আছে? সমস্যা নেই, চললে যে কোনো ওয়েতে চালাতে পারলে হয়েছে। সবচেয়ে বেটার হয় পোর্টেবল সফটওয়্যারগুলো লিঙ্ক সহজে পাওয়া যায়, 2015, 17, 18 এগুলি পাওয়া যায়। লিংক আছে আপনার কাছে? লিংক আছে আপনার কাছে? ইনশাআল্লাহ আমার কাছে আছে। লিংকটা আপনি দিয়ে দেন। লিংকটা আপনি দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। 2018 এর কাছে একটা ছিল, আমি দেখে এটা হ্যাঁ, ক্র্যাক করা লাগবে। কালার ক্রিয়েট করা লাগবে না, ইনস্টল দিলেই হবে। লিংক থাকলে দিয়ে দেন। লিংক থাকলে দিয়ে দেন। তো আপনি এতক্ষণ কথা বলেন নি কেন? আমি তো ছিলাম না ক্লাসে, আমার এখানে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। সবাই ক্র্যাক নিয়ে লাফালাফি। হ্যাঁ, আমরা ক্রিয়েটিভ ক্লাউড থেকে দিচ্ছি। সবসময় ক্র্যাকটাই হয় না, অনেক সময় ক্র্যাকের সাথে ভাইরাল দিয়ে দেয়। হ্যাঁ, ক্র্যাক ফাইলে অনেক সমস্যা থাকে। ফেস করছি, এই জন্য পোর্টেবল ইউজ করি আমি সবসময় পোর্টেবল ইউজ। ঠিক আছে, আপনি লিংকটা দিয়ে দেন। ঠিক আছে, আপনি লিংকটা দিয়ে দেন, সবাই লিংক থেকে ডাউনলোড করে নেবে। আমরা ক্লাসে চলে আসি। আমরা ক্লাসে চলে আসছি, কেমন? আপনি দিয়ে দিবি, আমরা পরে নিয়ে দিব ক্লাস শেষে। সময় দিব না। এখানে ডে উল্লেখ করা, যেহেতু ডে ওয়াইজ প্রত্যেকদিন এটা প্রত্যেকদিন শেষ করতে হবে। অল্প একটা টুল যদি থেকে যায়, পরের দিন আমরা টেনে নিব, কেমন? সাউন্ড কমান ভাই। এখানে প্রথমে লেখা আছে ইন্ট্রোডাকশন টু গ্রাফিক ডিজাইন এন্ড ডিফারেন্ট টুলস অফ ফটোশপ। গ্রাফিক ডিজাইনের সাথে পরিচয় আর হচ্ছে ফটোশপের বিভিন্ন টুলসের সাথে পরিচিত হওয়ার জন্য প্রথম ক্লাসে বলা হয়েছে। প্রথমে ইন্ট্রোডাকশন উইথ, আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যালো, হ্যাঁ, না শুনলে রেসপন্স করলে হবে। আমি ওয়েট করবো, আমার নেট প্রবলেম হলে আমি ওয়েট করবো, তারপর ঠিক হয়ে যাবে। ইন্ট্রোডাকশন উইথ গ্রাফিক ডিজাইন বলতে কি? প্রথমে স্পেসিফিক আমরা এটা বুঝি, এরপরে সংজ্ঞায় যাব। গ্রাফিক ডিজাইন, গ্রাফিক শব্দের অর্থ হচ্ছে রেখা বা দাগ অথবা আঁকাআঁকি। ডিজাইন শব্দের অর্থ হচ্ছে উপস্থাপন, সৌন্দর্যবর্ধন, আর হচ্ছে দুটো মিলে অর্থাৎ হচ্ছে একটা আঁকাআঁকি বা একটা চিত্রের মাধ্যমে একটা সৌন্দর্য উপস্থাপন করা। এটা হচ্ছে শাব্দিকভাবে পারিভাষিক সংজ্ঞা। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো রকম সমস্যার সমাধান করাই গ্রাফিক ডিজাইনের কাজ। যে কোনো ধরনের সমস্যা, অর্থাৎ ডিজাইন রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সমাধান করাই গ্রাফিক ডিজাইনের কাজ। এটাও একটা গ্রাফিক ডিজাইনের সংজ্ঞা। এটা মাথায় রাখবেন, স্পেসিফিক ওয়ার্ড ভিত্তিক মনে রাখলে ভুলবেন না। গ্রাফিক মানে হচ্ছে রেখা, আঁকাআঁকি, দাগ, এই ধরনের একটা শব্দ। আর ডিজাইন মানে হচ্ছে সৌন্দর্যবর্ধন, উপস্থাপন করা। ডিকশনারি দেখে নেবেন, অনেকগুলা পাবেন সিমিলার ওয়ার্ড, এটা খেয়াল রাখবেন। গ্রাফিক ডিজাইন অ্যাকচুয়ালি, গ্রাফিক ডিজাইন ইন্ট্রোডাকশন বলতে তো আমরা এরপরে প্রফেশন নিয়ে কথা বলতে পারি। গ্রাফিক ডিজাইন শিখলে আমি কি করতে পারবো, গ্রাফিক ডিজাইন শিখে আমি কি করবো, কেন আমি গ্রাফিক ডিজাইন শিখবো, প্রশ্ন না এগুলা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। আপনি প্রথমে বলতে পারেন আমি কেন গ্রাফিক ডিজাইন শিখবো। গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটা সেক্টর, প্রত্যেকটা সেক্টরের যে সেক্টরটার কাজ প্রত্যেকটা সেক্টরে আছে। এমন একটা সেক্টর যে সেক্টরের কাজ প্রত্যেক সেক্টরে লাগে। এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে গ্রাফিক ডিজাইনের কাজ নেই। গ্রাফিক ডিজাইন শিখলে আপনি কি করতে পারবেন? গ্রাফিক ডিজাইন শিখলে আপনি বিভিন্নভাবে আপনার প্রফেশনটা সাজাতে পারেন। নাম্বার ওয়ান, আপনি আপনার একটা ওন কোম্পানি করতে পারেন, ডিজাইন হাউস, অথবা করতে পারেন গ্রাফিক ডিজাইন আইটি সেন্টার বানিয়ে ট্রেনিং সেন্টার। গ্রাফিক ডিজাইনের উপর ভালোভাবে যদি শিখতে পারেন, আপনি এটা ট্রেনিং সেন্টার করতে পারেন। হচ্ছে নিজের ওন, দুইটা ওয়ে আছে। এরপর আপনি কি করবেন? জব করবেন। গ্রাফিক ডিজাইনে আপনি জব করলে অনলাইনে জব করতে পারেন। অনেকগুলো কোম্পানি গ্রাফিক ডিজাইনার অনলাইনে জব করায়, অনলাইনে তারা কাজ দেয়, অনলাইনে কাজ দেয় বাংলাদেশেও। এরপরে অফলাইনে আপনি বাংলাদেশের কোম্পানি, এমন কোনো কোম্পানি নেই যে কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার প্রয়োজন নেই। আপনি ফুড বলবেন, মেডিকেল, তারপরে ইলেকট্রিক মিডিয়া, এনি কাইন্ড অফ
কোম্পানি, যে কোনো ধরনের কোম্পানিতে আপনার একজন করে গ্রাফিক ডিজাইনার রাখে। যদি গ্রাফিক ডিজাইনার তারা না রাখে সেক্ষেত্রে তারা ফ্রেশে যায়, ফ্রেশে গিয়ে একজন গ্রাফিক ডিজাইনার রাখলে যে কাজটা হচ্ছে তারা ফ্রেশ থেকে করায়। কিন্তু গ্রাফিক ডিজাইন তাদের লাগতেছে, গ্রাফিক ডিজাইন ছাড়া না। দোকান দিবেন আপনি, একটা দোকান দিবেন আপনি, দোকান দিলে দোকানে সাইনবোর্ডটা করার জন্য হলে অন্তত আপনাকে একজন গ্রাফিক ডিজাইনারের কাছে যাওয়া লাগবে। এটা হতে পারে আপনি, হতে পারে ফ্রেশে। তো ফ্রেশে হইলে ফ্রেশে গ্রাফিক ডিজাইনার আপনি ফ্রেশে চাকরি করতে পারেন। আপনি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে একটা ফ্রেশে জব নিতে পারেন, অথবা একটা কোম্পানির পার্মানেন্ট গ্রাফিক ডিজাইনার। যেমন কিভাবে বিডি কোম্পানি, প্রাণ কোম্পানি, তারপরে যাই হচ্ছে এইভাবে ফুড কোম্পানির মধ্যে আর কি আছে, যা যা আছে প্রত্যেকটা কোম্পানির যে আমরা যে ফুডগুলা কিনি বাজার থেকে, সবগুলা খাবারের প্যাকেটে কিন্তু প্যাকেট থাকে, প্যাকেট খাবার, প্যাকেটটা কোনো একজন গ্রাফিক ডিজাইনার কি করতে। এরপরে আপনি কোনটা রেখে কোনটা বলবো আমি অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না। মানে গার্মেন্টস সেক্টরে আমরা যে টি-শার্ট পরি বা আরো বিভিন্ন জামা পরি, যেমন যে প্যাটার্ন গুলা, ডিজাইন গুলা হলো কোনো না কোনো ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার করা টি-শার্ট গুলা, অথবা অন্যান্য জামার যে প্যাটার্ন ডিজাইন, বিভিন্ন যে প্রিন্ট গুলা, এগুলো কোনো একজন গ্রাফিক ডিজাইনার প্রথমে এগুলা ক্রিয়েট করে দেয়, তারপরে তারা সেটা গার্মেন্টস এর সিস্টেমে যেভাবে প্রিন্ট করতে হয় সেভাবে তারা করে। তারপর আপনি কি করবেন, আপনি মানে আপনার চোখের সামনে কি কি আছে তাকান আপনি, কারণ আমার চোখের সামনে আমি কি কি আছে বলবো, একটা ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারের মধ্যে গ্রাফিক ডিজাইনার লাগছে। ওর সামনে একটা উইন্ডোজ সিডি আছে, উইন্ডোজ সিডিটার মধ্যে সিডির উপরে যে স্টিকারটা লাগানো, এটা কোনো একজন গ্রাফিক ডিজাইনারের ডিজাইন করা। উইন্ডোজ সিডি বাক্সার মধ্যে যে একটা কভার বক্সে, এই কভারটাও কোনো একজন গ্রাফিক ডিজাইনার করা। ওর সামনে একটা পারফিউম আছে, পারফিউমের বোতলের যে বেসটাও কোনো একজন গ্রাফিক ডিজাইনার করা। আর একটা পানির বোতলের নামে যে বেসটা লাগানো, এটাও গ্রাফিক ডিজাইনার করা। আর একটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারের উপরে যে একটা বেস লাগানো আছে, এটা প্লাস্টিকের, অথবা যে মুখের উপরে যে একটা লোগো লাগানো আছে, কোম্পানির লোগো স্কয়ার লেখা, স্কয়ারের লোগোটাও কোনো একজন গ্রাফিক ডিজাইনার করা। মানে আপনি চোখের সামনে তাকান, আপনি চোখের সামনে আপনি যা দেখবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনো একজন গ্রাফিক ডিজাইনারের কিছু না কিছু জিনিস আছে। তো এটা আমার একটা সেক্টর, যে সেক্টরে তার সাথে আপনি কোয়ালিটি ভালোভাবে শিখতে পারেন, প্রত্যেকটা সেক্টরে আপনার প্রয়োজন আছে। আচ্ছা, দরজা জানলা এগুলোর মধ্যে কি গ্রাফিক ডিজাইনার, যেমন ডিজাইন করা দরজাগুলো? দরজা জানলার ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনার আছে। সেক্ষেত্রে আমি আমার উইন্ডো দেখা যাচ্ছে না, জাস্ট কি যে আমার দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি দরজা জানলা। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি দরজা জানলা যেহেতু বলেছেন আমি কোশ্চেন করলে অ্যানসার পাবেন, আর অ্যানসার পাবেন, আর অ্যানসার পাইলে মনে করেন শান্তি। মনে নিয়ে বসে থাকবেন, তো কোশ্চেন করতে হবে, মনে নিয়ে বসে থাকবেন না। আমি এখান থেকে কভার স্টাইল ডোর ডিজাইন, কেমন ফাইলটা ওপেন করলাম। একটা কোম্পানি ওই কোম্পানি তার দরজার জন্য একটা ডিজাইন করে আমার মাধ্যমে আমি করেছিলাম। সেটা এই যে এখন বলতে পারেন সার্ভিস স্টিকার ওপেন করি আগে, এটা তাদের দরজায় লাগানো, পুরো দরজা একদম ফিল আপ করা, এটা প্রিন্ট করে ওই যে এগুলা স্টিকার টাইপের আর কি, পিছনে গাম থাকে, পিছনে একটা পার্ট আছে, ওটা তুলে পুরো দরজার উপর লাগাই দিই। এটা কি ডোর ডিজাইন হয় নাই? তাদের দরজাটা কি ডিজাইন হলো না? তারপরে যে আপনি দরজার মধ্যে যে ফুল আছে, যে প্যাটার্ন গুলা ভিনটেজ, ওগুলাকে ভিনটেজ ডিজাইন বলে। আমি দেখাচ্ছি আপনাকে ভিনটেজ ডিজাইন। ভিনটেজ ডিজাইন ফর ডোর। দেখি কি দেখা, ডোর দেওয়া যায় অথবা ফার্নিচার দিলেও আসতো। আচ্ছা, আমি আগে কি রেজাল্ট দিয়েছি আমি দেখি, এই যে বেরিয়ে আসছে। এই যে ভিনটেজ গুলো আমি দেখাচ্ছি আপনাকে, এটা ভিনটেজ, এটা দেখাচ্ছি। এই যে কাঠমিস্ত্রিরা যে নকশার বই ইউজ করে, যারা ফর্মা বানায়, যারা ফর্মা, মূলত একটা ফর্মা নামের একটা জিনিস আছে, তিনি কিনা জানেন না, যারা কাঠের সাথে জড়িত আছে তারা চিনবেন। একটা ফর্মা বই আছে, যারা মূলত কাঠের উপরে ডিজাইন করে, তারা ওই ফর্মাগুলো দিয়ে একটা বই থাকে তাদের,
ওই বইটা দিয়ে মোটা একটা হার্ড পেপার নেয়, সাদা কাগজ, বিশাল বড় একটা সাদা কাগজ নেয়। সাদা কাগজ দিয়ে ওরা হ্যান্ড স্কেচ পারে, কিন্তু যারা এই কার্ডের উপরে ডিজাইন করে হ্যান্ড স্কেচ পারে। ওরা কি করে ওই বই থেকে একটা ডিজাইন দেখে দেখে পুরো মানে যে ডিজাইনটা চয়েস করে ক্লায়েন্ট, ওই ডিজাইনটা একটা কাগজের মধ্যে কাটে, প্রথমে পেন্সিল দিয়ে আঁকার পরে ওই কাগজটাকে কাটে বিভিন্ন রকমের, মানে দেখবেন ফার্নিচার দোকানে গেলে ডিজাইন দেখে করা হয় যে শোরুমে, ওখানে গেলে দেখবেন যে আপনি ওদের ওয়াল সাথে ঝুলানো আছে অনেকগুলো কাগজ, দেখবেন ডিজাইন করা কাটা কাটা। ওই ফর্মাগুলো তারা ওই বইটা দেখে আঁকে, আঁকার পরে আমার দেখছেন লোড হচ্ছে না, আমার ইন্টারনেট অবস্থা খুবই খারাপ। সেগুলো হচ্ছে যেগুলা আমরা যে বিভিন্ন রকম ফার্নিচার ইউজ করি, সোফা বা অন্যান্য যে ডিজাইনগুলো ইউজ করি, তুমি ক্রিয়েট করে দিবেন। এই যে ফ্রেমটা দেখতেছেন, ক্রিয়েট করতে পারেন। এই ফ্রেমটা আপনি ছবি আঁকা দিবেন, ফ্রেমটা আপনি ক্রিয়েট করে তাকে একটা ছবি আঁকা দিবেন, কিন্তু ওই যে কাট মিস্ত্রি কিন্তু দেখে দেখে পেপারে আঁকবে, পেপারে এঁকে ফ্রেমটা আঁকবে। আপনি তো আপনার ক্লায়েন্টের পছন্দ হয়েছে এই ফ্রেমটা, তো তারপর সে জানতে এই ফ্রেমটা চায়, তো আপনার ডিজাইনটা দেখে মূলত সে হুবহু করে একটা পেপারে আঁকবে, পেপারে এঁকে ফর্মা বানাবে, ফর্মাটাই কাঠের মধ্যে ফিল করে, এই কাঠের মধ্যে সেটা খুদাই করে ডিজাইন করবে। সো সেখানেও আপনার ভূমিকা আছে, আপনার ভূমিকা আছে ডিজাইনগুলোতে যদি যায় আপনি ফিপিকে গিয়ে যদি ভিনটেজ ডিজাইন লেখেন, অনেক রকমের যেগুলা সব রকমের ডিজাইন, সব রকমের প্রোডাক্ট না হলেও ম্যাক্সিমাম প্রোডাক্ট ইউজ হয় ভিনটেজগুলো তো মানে আমরা সেক্টরের লোকরাই, আমাদের সেক্টরের লোকরাই, গ্রাফিক ডিজাইনার রাইট। দেখাচ্ছি নেট স্পিডটা ভালো হলে ইউআরএলটা কপি করলাম, ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি। আমার ফেসবুক লিংক দিয়ে দিলাম, চ্যাট বক্সে আছে, সবাই মেসেজ দিলেই হবে। চ্যাট বক্সে আছে, সবাই মেসেজ দিলেই হবে। নরসিংদী বিকাল বেস লিখে দিলে হবে, আমি গ্রুপ অ্যাড করে দিব। আমি লিখবো ভিনটেজ। ব্র্যান্ড মিসিং আছে, ই লাগবে, ই বেশি স্লো। পৃথিবীর যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে সবথেকে ফার্স্ট ওয়েবসাইট হচ্ছে গুগল। এই যে ফ্রেমগুলো ফার্নিচারের সাথে রিলেটেড না? হ্যাঁ, এগুলো মেবি গ্লাস ডিজাইন, মানে গ্লাস সহ ডোর লিখে দিলে ভিনটেজ ফ্রেম আর ডোর, এখানে অনেকগুলো আবার ক্যাটাগরি ভাগ করে দিচ্ছে, ব্যাক, বর্ডার, উইডিং, এগুলো আপনি বানাতে পারেন। আপনার যদি এই ধরনের ক্রিয়েটিভিটি থাকে আপনি এগুলো বানাবেন। এগুলো ইলাস্ট্রেটর করতে হবে, ইলাস্ট্রেটর করে আপনি এগুলো সেল দিবেন, আপনার এগুলো সেল মানুষ বাই করবে। এটা নিয়ে তার তো এটা নিয়ে তার কোনো রকম কম্পিটিশন নেই, এখানে আমাদের ভূমিকা আছে, হোক অল্প হোক, কিন্তু আছে ভূমিকা।
টপিকে ছিলাম চোখের এরপর সামনে আপনি আপনার চোখের সামনে আমি যেটা যে টপিকে ছিলাম চোখের সামনে আপনি যা কিছু দেখবেন, আপনি যে গাইড দিকে তাকান, আপনার হাতে ঘড়ি আছে, ঘড়ির মধ্যে যে কোম্পানির লোগোটা ওইটাও কোনো একজন গ্রাফিক ডিজাইনার করে, যে ঘড়ির কোম্পানি। তারপরে আপনি যেটার দিকে তাকাবেন চোখে চশমার পাশে যে লেখা আছে কোম্পানির নাম, ওইটা কোম্পানির লোগো, ওইটাও গ্রাফিক ডিজাইনার। মানে প্রত্যেকটা সেক্টরে গ্রাফিক ডিজাইনার কিছু ফোনটা ইউজ করেন, যে ফোনের পিছনে যে স্যামসাং লেখাটা অথবা কি ফোন ইউজ করেন, অ্যাপল, এটাও গ্রাফিক ডিজাইনার করা। এইচপি ল্যাপটপ ইউজ করেন, এইচপি যে লেখাটা আছে এটা কোন একজন গ্রাফিক ডিজাইনার করা। আপনি যেখানে তাকাবেন কিছু না কিছু পাবেনই পাবেন। প্রত্যেকটা প্রোডাক্টে কোনো না কোনো গ্রাফিক ডিজাইনার ছোটখাটো একটা জিনিস হলে আপনি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে। তো আপনার প্রফেশনে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি যদি নিজে কোয়ালিটিফুল কাজ যদি শো করতে পারেন, আপনার আপনি কি করবেন সেটা নিয়ে আপনাকে নিয়ে ভাবতে হবে। মেইনলি কথা হচ্ছে আপনার কোয়ালিটি থাকতে হবে। আপনার যদি কোয়ালিটি থাকে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে পাবলিক টানাটানি করবে, এটা হচ্ছে মেইন কথা। তো দেশের বাইরে আমি এটা হচ্ছে দেশের হিসেব, আমি দেশের বাইরে দেশে থেকে দেশের বাইরে কাজ করবো, যেটা আমরা বর্তমানে ফ্রিল্যান্সিং হিসেবে চিনি। ফ্রিল্যান্সিং পেশা হিসেবে আমরা চিনি যেটা, সেটাই হচ্ছে এটা যে আপনি দেশে বসে দেশের বাইরে বিভিন্ন কোম্পানিতে পার্মানেন্টলিও কন্ট্রাক্টে জব করতে পারবেন, অথবা সার্ভিস সেলিং জব। সার্ভিস সেলিংটা কেমন? সার্ভিস সেলিংটা হচ্ছে এমন যে তুমি আমার জন্য আমার একটা বিজনেস কার্ড বানাই দাও, অথবা তুমি আমার একটা টি-শার্ট ডিজাইন করে দাও, অথবা তুমি আমার মাদারদের জন্য আমার ফেসবুক কভার ডিজাইন করে দাও। এই ধরনের একটা ডিজাইন করে দাও, তোমাকে $2 দিচ্ছি, $15 দিচ্ছি, $100 দিচ্ছি, $5 দিচ্ছি, যাই এটা একবার আপনি তার কাজটা করে দিলেন, সে আপনার টাকা দিয়ে দিবে, টাকা দিয়ে দিলে আপনি সে চলে গেল, আপনার পরে তার সাথে লেনদেন ক্লোজ। পরবর্তীতে আসলে সেটা ভিন্ন কথা, এটাকে বলে সার্ভিস সেলিং, একবার অথবা দুইবার তার অধিক হতে পারে। আর হচ্ছে পেসিভ। পেসিভটা হচ্ছে যে এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাতে হবে। তাদের ওয়েবসাইটগুলো অনেক ভ্যালুয়েবল ওয়েবসাইট, যেমন একটু আগে যে ওয়েবসাইটটা ওপেন করলাম এখান থেকে পিপিকে যত ডিজাইনগুলো দেখছেন এগুলো পিপি কোম্পানির কিছু ডিজাইন আছে, আর বাকি সব আমার আপনার মতো মানুষের দেওয়া। তো ওরা এখানে দিয়ে রাখছে পিপি, কিন্তু প্রত্যেকটা ডিজাইন খুব ভালোভাবে রিভিউ করে তারপরে নেয়, মানে ডিজাইনগুলোতে ভুল নেই বা বর্তমান বাজার মিল আছে কিনা, এখন প্যান্টের সাথে যাচ্ছে কি, এগুলো সবগুলো রিভিউ করে তারপরে তারা তাদের ওয়েবসাইটে এটাকে শো করে। তো সেখান থেকে যদি কেউ একজন ডাউনলোড করে তো তাকে একটা পার্সেন্টেজ দেয়। একবার যদি ঢুকাতে পারেন ওয়েবসাইটে পৃথিবীতে যতদিন থাকবে ততদিন আপনার সেলিং থাকবে। আপনার কোনো একজন কাস্টমার আপনার কাজ যদি পছন্দ হয় সে তো আপনারটাই কিনবে নাকি? আপনি আপনার কাজগুলো যদি আপনি যদি ওই ওয়েবসাইটে শো করতে পারেন, সেক্ষেত্রে লাইফ টাইম আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার তো এখান থেকে ইনকাম আসতে থাকবে। যদি অনেক বেশি সোর্স দিতে পারেন, অনেক বেশি ইনকাম আসবে। একটা সোর্স দিলে হয়তো পুরো লাইফে 5 টাকা ইনকাম করলেন, আবার একটা সোর্স দিয়ে হয়তো 5 কোটি টাকা ইনকাম করতে পারেন। সেরকম প্রুফও আছে, আপনি যদি চান আমি দেখাইতে পারি যে মানে ক্যালকুলেটর আসবে না, জাস্ট একটা আইটেম যে এতবার বিক্রি হয়েছে, যেটার ফিগারটা ক্যালকুলেটর আসবে না, এটা মিথ্যা অর্থ কোনো রকম কোনো সুযোগই নেই। এটা যে চিরসত্য মানতেই হবে, কারণ ওই ওয়েবসাইটটা তোমার একটা ওয়েবসাইট পৃথিবীর টপ, যদি 5টা ওয়েবসাইট বলি টপ র্যাঙ্কের, যারা ইন্টারনেট জগতে বিষয়গুলো সেল করে, যেমন ধরেন ভিডিও এডিটিং, এটা ইন্টারনেট জগতের বিষয়, বা ইলেকট্রিক মিডিয়া বিষয় আর কি। ভিডিও এডিটিং, তারপরে সেই অ্যানিমেশন, তারপরে গ্রাফিক ডিজাইন, তারপরে যাইয়া আপনি কি বলবেন, মানে সব ক্যাটাগরির ইন্টারনেট জগতে ওয়েবসাইট ডিজাইন, তারপরে গিয়া এই ক্যাটাগরিগুলো আমি এখানে গেলে বুঝতে পারবো, দেখাইতে পারবো। যত রকমের ক্যাটাগরি, সব রকমের ক্যাটাগরি, এত বড় একটা কোম্পানি, সেই কোম্পানিতে কোন রকমের মিথ্যা হওয়ার কোনো আশঙ্কা নেই। অর্থাৎ তার মানে হচ্ছে যে সেলগুলা সত্য, এবং কি প্রোডাক্টটা যার তার বাড়ি কোথায় সেগুলো সব অ্যাড্রেস লেখা আছে। আমি সকালে নাকি বিকেল একটা ক্লাস দেখিয়েছিলাম, একটা প্রোফাইল, মানে একটা লোকের একটা কার্ড 2000 বার সেল হয়েছে, তার লোকেশনটা আমরা দেখলাম সিঙ্গাপুর। তো এই গ্রাফিক রিভারে একটা আইটেম আছে, আমি অনেক আগে দেখছিলাম, প্রায় 1-1.5 বছর আগে। আমি দেখি পাওয়া যায় কিনা। নামটাও স্পষ্ট মনে নাই, তারপরে দেখি কি আসে। মেবি এমন একটা নাম যার হিসাবটা ক্যালকুলেটরে আসে না। অথবা আমরা এখান থেকে নিব, সেল দেখলেই বুঝতে পারবো কোনটা দেখবো, আমরা সেল দেখলেই বুঝতে পারবো। ওয়ান আইটেম সেলটা কোথায়? মাত্র 79 বার, এটা না। অ্যাভাটার থিম, এটা দেখি।
যদি আজকে নাও পাই আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাবো, মানে এর থেকে আপনারা আশ্চর্যজনক চেঞ্জ হয়ে যাবেন। বিষয় আর মানে কিছু হইতে এর পারে থেকে না। আশ্চর্যজনক বিষয় আর কিছু হতে পারে না। যে একটা জিনিস, একটা থিম ডিজাইন আমরা যে বর্তমানে যখন ফোন ইউজ করতাম তখন আমরা আগে নতুন যখন ফোন ইউজ করতাম তখন আমরা থিম ইউজ করতাম না, বিভিন্ন রকমের থিম। এখন স্মার্টফোন লঞ্চার যেটা ইউজ করে লঞ্চার, একটা থিম এই ধরনের একটা থিম এটা এত বেশি পরিমাণে সেল হয়েছে যে যার হিসাবটা ক্যালকুলেটর আসে না। পাকিস্তানের রাখলো। তো পাকিস্তানের রাখলো, তার জীবন তো একটা ডিজাইন করে সে তার জীবন পরের আরো 2-3 জনম এস্টাবলিশ ওই অ্যাকাউন্টটা ক্যারি করি। সেক্ষেত্রে আপনাকে নিয়ে ভাবতে হবে না যদি আপনি নিজে সেক্ষেত্রে আপনাকে নিয়ে ভাবতে হবে না যদি আপনি কোয়ালিফাইড করে তুলতে পারেন। তো দেশের বাইরে কথা বলতেছিলাম, একটা হচ্ছে সার্ভিস সেলিংটা হচ্ছে আপনি যতদিন আপনার শরীরে থাকবে, যতদিন আপনি কাজ করবেন ততদিন টাকা পাবেন। আর একটা হচ্ছে পেসিভ এগুলো যে আপনি যত বেশি ফাইল আপলোড করতে পারবেন তত বেশি আর্ন করতে পারবেন, আর তত বেশি দিন আর্ন হবে। আর জীবনের শেষ দিন পর্যন্ত আর্নিং হবে। আপনি রাতে ঘুমাবেন, সকালে উঠে দেখবেন যে আপনার 5 লাখ সেল হয়ে গেছে। সকালে ঘুমাবেন, রাতে উঠে দেখবেন 10 লাখ সেল হয়ে গেছে। তো $5 পেলে $50 মিনিট $4,000 টাকা। এক রাতে আপনি ঘুমিয়ে 4,000 টাকা ইনকাম করতে পারেন। এর জন্য আপনাকে এরকম 4,000 টা রাত জাগতে হবে। পরিশ্রম করে তারপর আপনাকে সেই কোয়ালিটি আপনার ভিতরে আনতে হবে। সেই কোয়ালিটিফুল কাজটা আপনি যখন আপনার মার্কেটে থাকবেন, আর এমন কোন জিনিস নাই যে কোয়ালিটিফুল জিনিস কি আপনি চান না যে বাজারে গেলে কি কিনবেন। এক কেজি আলু কেনার সময় আপনি চিন্তা করেন যে ভাই আলুটা কি ভালো, এটা জিজ্ঞেস করি না আমরা। আলু কি ভালো না পুরাতন, কাটা আছে কিনা, এটা তো আমরা জিজ্ঞেস করি। এগুলো জিনিস মানে ছোট থেকে বড় যে কোনো জিনিস হচ্ছে কোয়ালিটিফুল যেটা, সেটা যদি আমি আগে নিই, যদি থাকে এখানে আলু 20 টাকা, এটা হচ্ছে একটা ভালো, 20 টাকাটা একটু খারাপ, তারপর আপনি 25 টাকাটাই নেবেন। ব্যাপারটা এমন না মানে 25 টাকা 5 টাকা বেশি যায় কিন্তু ব্যাপারটা এমন না মানে 25 টাকা 5 টাকা বেশি যায় কিন্তু আমি ভালো কোয়ালিটিফুল ডিজাইন, আপনি যদি কোয়ালিটিফুল ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারেন, সেটার দামও যদি একটু বেশি থাকে কোনো প্রবলেম নেই। যারা কোয়ালিটি কিনে তারা আপনার জিনিসটা লাগবে, তো এটা সে দামের দিকে তাকাবে না। যাতে জিনিস লাগে সে কখনো টাকা দিকে তাকাবে না, সে সবকিছুর বিনিময়ে সেই জিনিসটা তার লাগবে। বিষয়টা হচ্ছে এমন। আপনি আপনার কোয়ালিটিফুল কাজগুলো যদি এই ধরনের ওয়েবসাইটগুলোতে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ফেসিভ লাইফ টাইম ইনকাম হবে। এটাকে বলে ফেসিভ সার্ভিস। তো সবসময় ইনকাম চলতেই থাকবে। আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা অ্যাকচুয়ালি কাজ শিখার পরে ব্যাপার। মানে কাজ শিখার পরে আপনি কি সার্ভিস সেলিং এ থাকবেন নাকি ফেসিভে যাবেন, সেটা হচ্ছে কাজ শিখার পরে। তো আগে মন দিয়ে কাজ শিখতে হবে। এখন এগুলো বলতে আপনারা দেখেন যে আপনি বেকার থাকতে হবে না সেজন্য। কেমন? আপনি যদি নিজেকে কোয়ালিফাইড করতে পারেন আপনাকে বেকার থাকা লাগবে না। তো আমরা এমন একটা সেক্টর নিয়ে শুরু করতে যাচ্ছি যেটা আমি দেশ থেকে দেশের বাইরে কাজ করতে পারি, যেটা বলতে গেলে বাস্তববাদী কথা, যেটা না বললে নয়। আমি নিজে যেটা করছি আর কি, মানে দেশে থাকি, দেশের জন্যই টাকা আর্ন করছি। টাকাটা তো প্রথমে আমার পকেটে আসে, আমি খরচ করি প্রথমে, আমার লাগে প্রথমে, আমার ইউজ হয়, আমার কাজে আসে, এরপরে টাকাটা কিন্তু দেশে থাকে। এটা তো দেশের বাইরে যায় না। আরেক দেশ থেকে আমি 100 টাকা যদি নিয়ে আসতে পারি, চলে আসছে আরেক দেশ থেকে 100 টাকা যদি নিয়ে আসতে পারি, ভিন্ন ওয়েতে যাবে, আমার দেশ থেকে ভিন্ন ওয়েতে যাবে, বাট সেটা আমার দেশ দিলে যাবে। আমার দেশ যদি না দেয় এই টাকাটা চিরজীবন আমার দেশে ঘুরবে 100 টাকা নোটে। তো এই দেশের জন্য আমি 100 টাকা জন্ম দিচ্ছি, তার মানে আমি প্রাউড ফিল করে বলতে পারি। তো আপনি একসময় বলতে পারেন যে এই দেশের জন্য আমি 1 লক্ষ টাকা জন্ম দিচ্ছি, এই দেশে 1 লক্ষ টাকা আমার আছে। আমি খরচ করে কিন্তু কি হয়েছে, টাকাটা আমি এই দেশ থেকে দিচ্ছি, আরেক দেশ থেকে সেটা আপনি বিদেশ গিয়ে পরিশ্রম করে আনেন একই কথা, আবার দেশ থেকে আনেন সে একই কথা। মানে প্রবাসীরা যেটা করতেছে সেটা আমরা দেশে থেকে করতেছি, পার্থক্য শুধু এটা আমরা দেশে আছি তারা বাইরে আছে, কাজ কিন্তু সেমই। তো দেশের জন্য অনেক আপনাদেরকে যে সরকার যে এক একজনের পিছনে এতগুলো টাকা খরচ করতেছে, যে অফলাইনে যদি ক্লাস করতেন তাহলে আরো অনেক বেশি খরচ। এখন হয়তো খরচটা একটু কমে গেছে, আপনাদের পিছনে খরচটা লাগতেছে না, যেহেতু আপনারা যদি 4 ঘন্টা ক্লাস করতেন সেক্ষেত্রে আপনাদেরকে খাওয়ানো লাগতো। আপনারা 4 ঘন্টা একটা কন্টিনিউ ক্লাস করতে গেলে আপনাদের খাওয়ানো লাগবে না। আমরা এরকম প্রজেক্টে ছিলাম, এর আগের প্রজেক্টে আমরা ছিলাম একটা প্রজেক্টে, যে প্রজেক্টে স্টুডেন্টদেরকে লাঞ্চ করানো হইতো বিকেলবেলা। যারা আসতো বিকেলে বেশি, তো বিকেলে তো আর ভাত খায় না, তো বিকেলবেলাও সেম ভাত যে পরিমাণে টাকা খরচ হয় সেই পরিমাণে তাদেরকে নাস্তা দিয়ে দেওয়া হতো। তো প্রায় 60-70 টাকা পার স্টুডেন্ট প্রত্যেকদিন খরচ হতো। তো এইভাবে সারা বাংলাদেশে 10,000 স্টুডেন্টকে ট্রেনিং দেওয়া হয়েছে। 10,000 স্টুডেন্ট তাহলে প্রত্যেক দিন 1 টাকা করে খরচ করা হইলো। 9 মাসের প্রজেক্ট ছিল সেটা, 9 মাস। আপনার তো মাত্র 50 দিনের প্রজেক্ট, ওটা ছিল 9 মাসের প্রজেক্ট, শুধু মেয়েদেরকে নিয়ে। এখানে শুধু মেয়েরা চান্স পাইছে, আর সরকারের উদ্যোগটাই ছিল মেয়েদেরকে নিয়ে। এটার নাম ছিল সি পাওয়ার প্রজেক্ট। আপনারা নাম শুনছেন কি আমি জানি না কেউ। এর আগে যে একটা প্রকল্প গেছে, এটা 21টা জেলায় হয়েছে। নরসিংদীতে হয়েছে কিনা জানি না। নরসিংদী কি দেশের বৃহত্তম জেলার মধ্যে পড়ে? ছোট জেলা না বড় জেলা? এটা জানি না, বড় জেলা।
নরসিংদী বড় জেলা। বড় জেলা হলো দেশের সবথেকে বড় যে 21টা জেলা আছে, ওই বৃহত্তম 21টা জেলার মধ্যে এই ট্রেনিং চলছে। তার মধ্যে আমাদের পাশে পাশের জেলা নোয়াখালী অনেক বড় জেলা। নোয়াখালীতে ট্রেনিংটা হয়েছে, আমি নোয়াখালীতে ট্রেনিংটা হয়েছে, আমি নোয়াখালীতে ছিলাম, আমি নোয়াখালীতে ট্রেনিং করেছি 9 মাস। প্রত্যেকটা এই যে প্রত্যেকটা স্টুডেন্টদের স্টুডেন্টদের সরকার যা খরচ করছে আপনাদের পিছনে, আপনারা যদি সরাসরি ক্লাস করতেন আপনাদের প্রত্যেকদিন ন্যূনতম 20 টাকা তো আপনাদেরকে খাওয়ানো লাগবে। 20 টাকা নাস্তা তো করলে সারা বাংলাদেশে 20 টাকা নাস্তা তো করাতে, যে সারা বাংলাদেশে 40,000 স্টুডেন্টকে একসাথে ট্রেনিং করাচ্ছে, সরকারের কি লাভ? আপনাকে খাওয়ানোর কি দরকার? সরকারের কোনো প্রয়োজন আছে নেই? আপনাকে আমাদেরকে স্যালারি দিয়ে সরকারের কোনো প্রয়োজন আছে? আপনাদেরকে ট্রেনিং করানোর কোনো প্রয়োজন নেই। সরকারের উদ্দেশ্য হচ্ছে কি, আমি এদেরকে ট্রেনিং করাবো আমার দেশে অর্থনৈতিক টাকা ঘোরানোর জন্য। মানে আপনারা দেশে থাকবেন, বিদেশ যাওয়া লাগবে না, গেলেও যান, সমস্যা নেই। মানে আপনি এই কাজটা শিখে যদি বিদেশ যায় কাজ করেন, সেই তো একই কথা না? আপনাকে একটা স্কিল দিচ্ছে সরকার, একটা স্কিল নেওয়ার সুযোগ দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আপনি দেশে থাকলে দেশে বাইরে যান, এটার মাধ্যমে আপনি দেশের জন্য কিছু করবেন, এটা হচ্ছে ব্যাপার। আর বেকারত্ব দূর করা সরকারের টার্গেট, নিজে এস্টাবলিশড হওয়া, তারপর উদ্যোক্তা বানানো। এখান থেকে আপনাদের এখান থেকে এমন কিছু স্টুডেন্ট বের হবে যারা মান্থলি 1 লাখ টাকা ইনকাম করবে। তো সে হচ্ছে একজন উদ্যোক্তা, কারণ হচ্ছে তার এলাকার সব পোলা পাই তারা দেখে বললো যে আমি ফ্রিল্যান্সার হবো, কারণ হচ্ছে আমার ভাই মাসে 1 লাখ টাকা ইনকাম করে, এটাকে বলে উদ্যোক্তা। সরকারের লক্ষ্য হচ্ছে যে এখান থেকে উদ্যোক্তা এন্টারপ্রেনার তৈরি করবে, এখান থেকে বেকারত্ব দূর করবে, এখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, এখান থেকে এই ব্যাপারগুলো সরকারের টার্গেট। সেজন্যই মূলত আমাদেরকে সার্ভিসটা দিচ্ছে সরকার। তো আমরা যে ফ্রি সার্ভিসটা নিচ্ছি, মানে মন চাইলে ক্লাসে আসতেছি, মন চাইলে ক্লাসে আসতেছি না, এটা অন্যায়, সম্পূর্ণ অন্যায়। আমরা যেটা করতেছি, যদি এমনটাই করে থাকি কেউ, সেটা সম্পূর্ণ অন্যায় হবে। এবং কি আপনি যে ধর্মেরই হন, ধার্মিক দৃষ্টিকোণ থেকে এটা অবৈধ হবে আপনার গ্রহণ করা। আপনি যে জিনিসটা নিচ্ছেন, আপনার থেকে যেটা ফিডব্যাক চাচ্ছে, আপনি যদি সেটা দিতে না পারেন, আপনি একজন থেকে একটা জিনিস গ্রহণ করবেন, সে যদি আপনার থেকে একটা ফিডব্যাক আশা করে দেয়, আমি তোমাকে এই জিনিসটা দিব, তার বিপরীতে তুমি আমাকে এই জিনিসটা দিবা, এই চুক্তিতে যদি আসে, তাহলে আপনাকে অবশ্যই দিতে হবে। সরকার তো আপনার কাছে আশাবাদী, আমি তোমাদেরকে এতগুলো টাকা খরচ করে, এত কোটি টাকার প্রজেক্ট খরচ করে ট্রেনিং দিচ্ছি দেশের জন্য করার জন্য। সরকার আপনাদের সবার কাছে আশাবাদী যে আপনারা দেশের জন্য কিছু করবেন, নিজের জন্য কিছু করবেন, এস্টাবলিশ হবেন। তাহলে আমাদের কি উচিত নয় যে আমাদের ফিডব্যাকটা দেয়া, আমি কিছু করে দেখাবো? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এমন, আমরা যে প্রজেক্ট থেকে ফ্রি ট্রেনিং নিচ্ছি, কেউ ফ্রি ভাববেন না, এটা আমাদের অধিকার। আমাদের সরকার আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আমরা নাগরিক হিসেবে আমরা সরকার এটা পাই, আমাদেরকে একটা দক্ষ ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু আমরা সরকারকে সেই যে কাজটা দিচ্ছে, এটা আমরা ফল সরকার আমরা দিব। ব্যাপারটা যেন এমন হয়, সেক্ষেত্রে প্রথমে আপনার আমি কথাই বলছি, যে টাকাটা আমি দেশের জন্য আনি, সে টাকাটা প্রথমে আমি খরচ করি, তারপরে যায় দেশের কাছে, প্রথমে আমার লাভ, তারপরে সরকারের লাভ। সরকার বলতে আমাদের সরকার মানে কি? আমরা গণতান্ত্রিক না, সরকার মানেই তো আমরা মানেই সরকার। সব মিলিয়ে হচ্ছে আমাদেরই লাভ। তো সবাই আজকে প্রথম ক্লাস থেকে এই প্রতিজ্ঞা করেন যে আমি যেটা নিচ্ছি আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমি সেটা দেয়া। আমার থেকে যেটা আশা করতেছে, মূলত আমাকে দেওয়ার যে উদ্দেশ্যে, আমাকে যে উদ্দেশ্যে দিচ্ছে, সেই ফিডব্যাকটা আমি ফিরিয়ে দিব আবার। তাহলে আপনি সাকসেস, আমরাও সাকসেস। আর ব্যাপারটা যেন এমন হয় যে এটা সিন্ধুর একটা সেরা বেচ হয়, এরপরে বলতে গেলে এটা যেন ঢাকা বিভাগের একটা সেরা বেচ হয়, এরপরে বলতে গেলে সারা বাংলাদেশের যেন একটা সেরা একটা বেচ হয়। সবাই ভাবে মাইন্ড নিয়ে কাজ করবেন, যেন এমন না হয় যে আমি পারি থাক, আর কেউ পারে না তো আমি যেহেতু পারি, তাহলে আমার আলাদা একটা ডিমান্ড থাকবে। ব্যাপারটা যেন এমন না হয়। ব্যাপারটা যেন আরেকটা সিক্রেট বলে দিচ্ছি, আপনাদের বেচে যদি সবাই সাকসেস না হয়, কিন্তু কেউই সার্টিফিকেট পাবেন না, এটা হচ্ছে সত্য কথা। আপনারা বিশ্বাস করেন আর না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সবাইকে সাকসেস হয়ে যাবে, নির্দিষ্ট একটা টার্গেট আছে। সরকারের প্রত্যেকটা স্টুডেন্টের উপর একটা টার্গেট আছে, মিনিমাম এত টাকা আর্ন করতে হবে, মিনিমাম এত টাকা একটা ফিগার দিবে। সেটা হইতে পারে 100 টাকা, সেটা হইতে পারে 5000 টাকা, সেটা হইতে পারে 10,000 টাকা। এই ফিগারটা আপনি যেদিন শো করতে পারবেন, বা আপনাদের বেস শো করতে পারবেন আমরা সবাই সাকসেস হয়েছি, এই যে দেখেন আমাদের সবার আর্নিং লেভেল এই অবস্থা, আমরা এখান থেকে আর্ন করেছি এত টাকা, এখান থেকে আর্ন করেছি এত টাকা। আপনারা যখন এটাকে আমাদেরকে দিবেন প্রুফটা, আমরা তখন সেটা মিনিস্ট্রিকে জমা দেব, মিনিস্ট্রি যখন সেটা মন্ত্রণালয় তারপরে বিবেচনা করে আপনাদের সার্টিফিকেট চলে যাবে, বেস ওয়াইজ সার্টিফিকেট দেওয়া হবে, সবাইকে সাকসেস হয়ে যাবে। তো এখানে এরকম কোনো সুযোগ নেই, আমি পারি সমস্যা নেই, আমাদের আলাদা একটা সম্মান আছে, আমি একটু ভাবে থাকবো, এই ধরনের কোনো ব্যাপার নেই। আপনাকে আপনার সার্টিফিকেটের জন্য আপনার পাশে যে পারে না তাকে শিখিয়ে দেবো, ভাই প্লিজ এটা এইভাবে করেন, এটা কমপ্লিট করেন। এটা কমপ্লিট না করলে আমরা তো কেউ উঠতে পারবো না। ব্যাপারটা এরকম হইতে হবে, তাহলে আমরা সবাই আগাইতে পারবো। ক্লিয়ার? সাপোর্ট দিলে সবাই আগাইতে পারবে। হ্যাঁ, সাপোর্ট লাগবে। আপনারা এই যে আপনাদের মধ্যে অনেকে পারেন অনেক কিছু, অনেকে একদমই নতুন। ব্যাপারটা হচ্ছে এমন
তো যে পারেন তার সাথে নতুন কম্পিটিশন দিয়ে আপনার সাথে কম্পিটিশন দিয়ে সে উঠতে গেলে তার আরো 6 মাস লাগবে কমপক্ষে, কিন্তু আপনি সাপোর্ট দিলে সে 3 মাসে উঠে যাবে। সেক্ষেত্রে সবাই সবাইকে সাপোর্ট দিতে হবে, দিন রাত হিসাব করলে হবে না। যে যখন অ্যাক্টিভ থাকবেন মেসেঞ্জার গ্রুপে, যেহেতু মেসেঞ্জার গ্রুপটা আমি করে দিচ্ছি, দিন রাত হিসাব করবেন না। যে যখন অ্যাক্টিভ থাকবেন, কেউ যখন কোনো সাপোর্ট চাইবে আমি চেষ্টা করবো দেওয়ার, বাট আমি বিজি থাকি অনেক বেশি। আমি এই যে ট্রেনিংটা শুরু করার পর থেকে অনেক বেশি অতিরিক্ত বিজি, কারণ আমি ঘুমানোটাও ঠিকভাবে হয় না, কারণ 9টার মধ্যে শুরু করি, 8:30 শেষ করি ট্রেনিং 3টা বেচ। এরপর আমার ব্যক্তিগত কাজ থাকে, ক্লায়েন্টের কাজ থাকে, এগুলো করতে করতে আমার অনেক রাত হয়ে যায়। এরপরে অল্প একটু ঘুমায় আবার সকালে উঠতে হয় 9টায়। তো আমি বিজি থাকি, তারপর আমি চেষ্টা করবো যে আমি যদি দেখি আমার চোখে পড়ে কেউ কোনো হেল্প চাইছে গ্রুপে, আমি চেষ্টা করবো রিপ্লাই করার। এর বাইরে যেই অ্যাক্টিভ থাকবেন মেসেজ দেখবেন, যদি আপনি পারেন সাথে সাথে হেল্প করবেন। আপনি যদি ফিডব্যাক দেন, কিন্তু আপনি একদিন ফিডব্যাক পাবেন, এটা খেয়াল রাখবেন। আপনি যদি কেউ একজনকে রেসপন্স করেন, কেউ একজন জানতে চাইলে বিষয়টা, সে আর একটা বিষয় জানে আপনি জানেন না, সে যেটা জানে আপনি তাকে হেল্প করলেন, তো পরের দিন আপনি যে বিষয়টা জানেন না কোশ্চেন করলেন, গ্রুপে কেউ রিপ্লাই দিচ্ছে না, কিন্তু তার তো অন্তত দায়িত্ববোধ থাকবে, মাথার মধ্যে কে কৃতজ্ঞতাবোধ কাজ করবে, কালকে সে আমার হেল্প করছিল, এটা বলে দিই। এমন না ব্যাপারটা। তো এই ব্যাপারগুলো সবাইকে খেয়াল করতে হবে, সবাইকে আগে নিতে হবে। এভাবে আমরা কন্টিনিউ করতে চাই। প্রথম ক্লাস থেকেই সব রকম পজিটিভ চিন্তা ভাবনা শুরু করে দেন, সব রকম নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন। সবাইকে একসাথে আগাবো, সবাই একসাথে সাকসেস হবো। অন্তত নরসিংদীর সারা দেশ হবে, এটা মাথায় রাখেন। সারা দেশ নরসিংদীর যদি হতে পারে, নিশ্চয়ই ঢাকা বিভাগে হতে পারবে। ঢাকা বিভাগে যদি হতে পারে, সারা দেশের কাউন্টিং আসতে পারে। আমরা প্রাথমিকভাবে আশা করতে পারি আমরা নরসিংদীর একটা সেরা বেচ, নরসিংদী 100 প্লাস বেচ হবে, 100 প্লাস বেচের মধ্যে সেরা হইতে পারলেও আমার চলবে, এটা আমার চাহিদা। বাট আপনাদের চাহিদা যদি থাকে যে সারা দেশে সেরা বেচ হবে, সেটা আপনাদের ব্যক্তিগত চাহিদা, বাট আমাকে এটুকু দিলে হবে। আমি বড়টা আশা করলাম না, আমাকে এই পর্যন্ত দিলে হবে। ঢাকা বিভাগটাও লাগবে, নরসিংদীর জন্য। হ্যাঁ, আপনারা এই ফিডব্যাকটা আমি আপনাদের কাছে আশা করি। সরকার কি আশা করে সেটা শুনিয়েছি, আমি কি আশা করি সেটাও শুনিয়েছি। বাট আমাকে এখন কমিটমেন্ট দিতে হবে, যে একটা কমিটমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে যে আমি প্রত্যেকদিন ক্লাস করব, আর হচ্ছে যে হোমওয়ার্ক যেটা দেয় সেটা দিব। আর এর বাইরে দুইটা কোনো একটা যদি মিস যায়, প্রথম 15টা ক্লাস পর্যন্ত কোনো এক্সকিউজ গ্রহণ করা হবে না। এরপরে আমি বলবো, দুই একটা ক্লাস গ্যাপ দিলে আমি কিছু বলবো না, আমি আগে থেকে এখনই বলে রাখতেছি, যদি প্রথম 15 ক্লাসের পরে কেউ আরো বিশেষ প্রয়োজনে দুই একটা ক্লাস মিস দেন, বা এক সপ্তাহের মধ্যে 2টা গ্যাপ পড়ে গেছে কোনো বিশেষ প্রয়োজন, আমি তখনও কিছু বলবো না। কারণ হচ্ছে যে আপনি যখন রাস্তা চিনে যাবেন, আপনারা আমি 15 দিন 15টা এলাকায় নিব, আমার সাথে একবার করে গেলেই তো আপনার হয় নাকি, পরেরবার তো আর আমি লাগে না। অন্তত 15 দিন আমার সাথে চলেন, 15টা দিন আমার সাথে চলবেন, 15টা দিন আমার সাথে ক্লাস করবেন, 15 দিন একটা দিনে গ্যাপ দেওয়া যাবে না। তো এটা কিন্তু একটা টিম, আমি একটা টিমকে নিয়ে ট্যুরে যাচ্ছি, 15 দিন 15টা জায়গায় ঘুরতে যাব। আপনি যদি একদিন মিস করেন, পরের দিন কি আমি সবাইকে নিয়ে আবার ওই জায়গায় কেউ কি রিপিট করবে? ওই জায়গায় আবার সবাই আপনার জন্য, আপনার একার জন্য যেতে চাইবে না, বিরক্ত লাগবে সবার কাছে। সেটা একই রকম ক্লাসও কথাগুলো কিন্তু বিরক্ত লাগে অনেকের কাছে, আমার কাছে লাগতে পারে, আপনার কাছে লাগতে পারে। ব্যাপারটা হচ্ছে এমন। তো আপনার কারণে যেন কেউ পিছনে আসতে হয় না, এটা খেয়াল রাখবেন। প্রথম 15 দিনের হোমওয়ার্ক, প্রথম 15 দিনের 15টা ক্লাস মিস যাবে না। যদি মিস যায় কমিটমেন্ট দিতে হবে যে মিস যাবে না, আর যদি মিস যায় পানিশমেন্ট হচ্ছে পরের ক্লাসে আমি নিব না। পরের ক্লাসে আপনি জয়েন দিয়ে পোস্ট দিবেন, আমি এখান থেকে অ্যাপ্রুভাল দিব না। একটা ক্লাস মিস দিচ্ছেন তো একটা ক্লাস শাস্তি, এরপর একটা জয়েন করবেন। কিন্তু এই 2 দিন কি গেছে, কি চলে গেছে সেটাও বলা হবে না। এই শাস্তি সবার রাজি কিনা বলেন? জি স্যার, অবশ্যই। আমার কিছু না, আমার কোনো বেনিফিট আছে। অনেক সময় আপনারা অ্যাপ্রুভাল দিলে, কারণ চলে গেলে সেটা ভিন্ন ব্যাপার। বাট আপনি যদি মধ্যে যদি একনিষ্ঠতা থাকে, আমি মানবো যে স্যার আমি মানবো যে স্যার আমার মেনে নিউ বিষয়টা। একনিষ্ঠ না হয়ে যদি একটা করে আরেকটা বলেন, কিছু যায় আসে না। আমাকে ক্লাসে পরের দিন না নিলে আমার কোনো লাভ নাই, আমারই খারাপ লাগবে বিষয়টা। মানে একজনকে ছাড়া ক্লাস করতে যেটা আপনাদের ভালোর জন্য আমি বিষয়টা আমার মতামত দিলাম। আপনারা যদি বলেন যে হ্যাঁ, তাহলে না হইলেও কোনো প্রবলেম নাই, না হইলেও কোনো প্রবলেম, আপনাদের ইচ্ছা। আমি বলেছি যে বাকিটা আপনারা তো করে দেখাবেন কি করবেন। কেমন?
কেউ কোনো কোনো কারণে ক্লাসে যদি মিস হয় তাহলে হোমওয়ার্কটা আর কারো কাছ থেকে বুঝে নিয়ে হোমওয়ার্কটা সাবমিট করলে আমি মেনে নিব, যদি ঠিকঠাক ভাবে যদি সাবমিট করতে পারে। আচ্ছা আচ্ছা ক্লাস মিস গেছে কিন্তু আমি হোমওয়ার্ক যেটা দিচ্ছি সেটা অন্য কারো থেকে বুঝে যে কোনো ভাবে যে কোনো ওয়েতে যদি পারফেক্ট ভাবে যদি সাবমিট করতে পারেন তাহলে আমি মেনে নিব। এই হচ্ছে ব্যাপার, কিছু বলবো না। যেমন হোমওয়ার্কটা করতে প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস ছাড়া হবে না। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস, অ্যাটেন্ডেন্স থেকেও বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিস। আর প্র্যাকটিস করার জন্য অ্যাটেন্ডেন্স তো লাগবেই, কাজ না বুঝলে আপনি কি প্র্যাকটিস করবেন? জি অবশ্যই, হ্যাঁ বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো গ্রাফিক ডিজাইন নিয়ে বলার মতো আর কিছু নাই। এক কথা বলতে এটা এমন একটা সেক্টর, এটা কথাটা খেয়াল করবে, মনে রাখবে, এমন একটা সেক্টর, প্রত্যেকটা সেক্টরে যে সারাদিন কথা বলতে বুঝছেন কথা প্যাচ খেয়ে যাচ্ছে, মানে কথা ইজিলি আসতেছে না। সেই 9টা থেকে একটা এইটার উপরে চলতেছে, মানে এক ধরনের মেশিন হয়ে যাচ্ছে। আপনার আমার কথা যদি কোনোভাবে কারণ কি বা কোনো রকমের ভুল হয়, কেমন আপনারা লাস্ট পেজ তো আপনারা আমার জন্য একটু স্যাক্রিফাইস করবেন, কেমন? হ্যাঁ, অর্থাৎ গ্রাফিক ডিজাইনটা হচ্ছে এমন একটা সেক্টর যে সেক্টরের কাজ প্রত্যেকটা সেক্টরে আছে। এটা খেয়াল রাখবেন। আপনি যদি কোয়ালিটিফুল কাজ করতে পারেন, আপনার পিছনে তাকানো লাগবে না, নিজে করতে পারবেন, অথবা আপনাকে অন্য কেউ ডাকবে, কনফার্ম। তো এটা নিয়ে আর কথা বলবো না, অনেক কথা হচ্ছে। এরপরে যাবো হচ্ছে ডিফারেন্ট টুলস। ফটোশপ, এখানে আমরা সরাসরি ডিফারেন্ট ডিজাইন টুলস গুলো দেখবো, ফটোশপের ভিন্ন ভিন্ন ডিজাইন টুলস গুলা। টুলসে ঢোকার আগে আমরা প্রথমে এটা দেখি ফটোশপ ইন্টারফেস ওভারভিউ, স্ক্রিন মোড। আচ্ছা, এখান থেকে শুরু করি। পার্টিসিপেন্ট কতজন? 13 জন। মাত্র 13 জন। তার মধ্যে 3 জন তো সকাল বেচেরি, আর 2 জন তো আমি। কয়জন গেল? 5 জন। বাদ গেলে 13 জন থেকে আপনার কতজন? আপনার মাত্র 8 জন। এতগুলো কথা 8 জনকে বলতেছি, আপনারা এই কথাগুলো শেয়ার করে দিবেন। ওয়েলকাম। কয়জন আছে স্যার আমাদের বেচে? হ্যাঁ স্যার কয়জন আছে বেচে আমাদের? 20 জন। অনেকজন। এখন ভাই আপনি যে কথা শোনা ওটা কোথায় রাখবো? ইয়েস এটা আপনাদের তো সেম, আপনাদেরটা তো সেম। ফটোশপে তো পিএস লেখাই থাকে। আচ্ছা, প্রথমে আপনি যখন ফটোশপটা ওপেন করবেন, ওপেন করার পর এই জায়গাগুলো দেখছেন, এগুলো দিকে তাকাবেন না, এগুলো আপনার এখানে ব্ল্যাঙ্ক থাকবে। আমার এখানে কাজ করা তো রিসেন্ট ফাইল দেখাচ্ছে, রিসেন্ট এই যে দেখেন হিস্টরি বলা যায়, কাজ হিস্টরি, মানে আমি যে কাজগুলো করেছি ওগুলো এখানে হিস্টরি দেখাচ্ছে। আপনাকে এখানে তাকাতে হবে না, এই জায়গায় আপনার ব্ল্যাঙ্ক থাকবে। আমি এখান থেকে শুরু করতেছি, কেমন? এটাকে বলা হচ্ছে মেনু বার। সবার সামনে একটা খাতা, একটা কলম রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যে এগুলো নোট করে রাখতে হবে। সব কথা লিখতে গেলে আবার কিন্তু কথা শোনা হবে না, সব কথা লেখা লাগবে না। আমি বলবো কোনটা নোট করতে হবে, কোনটা নোট করা লাগবে না। এর বাইরেও যদি আপনার কোনটা ইম্পর্টেন্ট মনে হয়, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আমি এটা নোট করে নেব। সেটা আপনার পার্সোনাল ব্যাপার। এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে এলআর ফটোজ, মানে হচ্ছে লাইটরুম। এলআর লাইটরুম অ্যাডোবির একটা অ্যাপ্লিকেশন আছে লাইটরুম, মানে আপনারা ওই যে ক্রিয়েটিভ ক্লাউডে গেলে দেখবেন ফটোশপের মতো এরকম সেম একটা অ্যাপ্লিকেশন আছে লাইটরুম। লাইটরুমটা মূলত ফটো এডিট করার জন্য ইউজ করা হয়। তো এলআর ফটোজ মানে লাইটরুমে এডিট করা কিছু ফটো, এখানে অনলাইন যদি ইন্টারনেট কানেকশন যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে পাবেন। দিস সার্ভিস ইজ নট अवेलेबल, প্লিজ চেক ইউর নেটওয়ার্ক সেটিং। আচ্ছা, আমাকে এটা দেখায়নি। নেটওয়ার্ক থাকলে তো ইন্টারনেট কানেকশন থাকলে এটা আসে, যাকে আসলে নাই। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এটা হচ্ছে হোম। আমাদের হোম আসলে আমাদের কেমন দেখাবে? এরপর এটা হচ্ছে ক্রিয়েট নিউ। আমরা যদি নতুন কোনো ডকুমেন্ট ওপেন করতে যাই সেক্ষেত্রে এটা ইউজ করবো, আর এটা হচ্ছে ওপেন। এটা একটু পরে দেখাচ্ছি। আর সে হচ্ছে এডিটটা হচ্ছে সার্চ, মানে আগের ফাইলগুলো এখান থেকে সার্চ করে আগের কাজ বের করা যাবে। এখান থেকে যে লাইসেন্স থাকলে এখানে একটা প্রোফাইল দেখায়। আপনি যদি কিনে ইউজ করেন এখানে একটা প্রোফাইল দেখা যাবে। এরপর আসি এখান থেকে রিসেন্ট, আর এটা হচ্ছে শর্ট, লাস্ট, ওপেন, মানে সর্বশেষ খোলা হয়েছে যেগুলা।
এরপরে এখান থেকে এই দুইটা আইকন হচ্ছে এগুলা কেমন দেখা যাবে থাম্ব স্টাইল থাম্বনেল গুলো কেমন দেখা যাবে এখানে দিলে আপনার থাম্বনেল গুলো হবে এমন এখানে দিলে আপনার থাম্বনেল গুলো হবে এমন কেমন কেমন এখান থেকে আবার ফিল্টার রিসেন্ট ফাইল এখান থেকে আবার সার্চ করে বের করতে পারবেন এরপরে লাস্ট ওপেন সাইজ ওকে তারপর আমরা যাব হচ্ছে ক্রিয়েট নিউ ওপেনটা প্রথমে বুঝাই ওপেনটা হচ্ছে আমার আগের করা কাজ যেমন আমার আগের করা কাজগুলো কোন একটা কাজকে যদি আমি ওপেন করতে চাই অথবা এডিট যে কোনো কাজ ওপেন করতে চাই যে কোনো কাজ এডিটের জন্য বা যে কোনো প্রয়োজনে যদি আমি এটা ওপেন করতে চাই সেক্ষেত্রে আমি ওপেনে যাব আগের কোনো কাজ বা ছবি কোনো একটা ছবি ওপেন এডিট করব তো ছবিটা এডিট করার জন্য আমি ওপেনে যাব ওপেনে গেলে আমার ডেস্কটপে নিয়ে যাবে অর্থাৎ আমার গ্যালারিতে নিয়ে যাবে এই যে এখান থেকে আমার গ্যালারি অর্থাৎ আমার পিসিতে আমি যেখান থেকে যা ইচ্ছা ওপেন করতে পারবো ফটোশপে কেমন ফটোশপ সাপোর্টেড ফাইল যেগুলা এখানে অল ফরম্যাট দেয়া আছে এখানে অল ফরম্যাট করে রাখবেন না হলে কিন্তু এখান থেকে যেটা সিলেক্ট থাকবে শুধু সেই ফরম্যাটটা দেখাবে বাকিগুলো দেখাবে না ধরেন আমি এখান থেকে এমন একটা ফরম্যাট দিব যেটার কারণে বাকিগুলো শো হবে না এখানে আমি এই যে ইপিএস দিলাম দেখেন অনেকগুলো চলে যাবে হাইড হয়ে যাবে অনেকগুলো আচ্ছা না এখান থেকে এত ধরেন আমার এখানে ফাইল আছে এবং একটা ফোল্ডার ওপেন করব যেটার মধ্যে ফাইল আছে কিন্তু কিছু দেখাবে না এই যে এখান থেকে ফাইল ফরম্যাট ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কিন্তু এখান থেকে দেখেন যে ফাইল ভিতরে কিন্তু ফাইল দুটো আছে দেখা যাচ্ছে না ভিতরে যাওয়ার কারণে ভিতরে গেলে দেখা কিছু নাই এখানে খালি নো আইটেম মাস্ট ইউর কারণ হচ্ছে এখান থেকে ফরম্যাটে ঠিক আছে অল ফরম্যাট তাহলে আপনি যে কোনো ধরনের ফাইল দেখা বলতে ওপেন হোক না হোক যদি ফটোশপ সাপোর্টেড হয় সেক্ষেত্রে ওপেন হবে সাপোর্টেড না হলে আনসাপোর্টেড বলবে কিন্তু দেখাবে এখান থেকে আপনি চাইলে কোন একটা ফাইল এবং সিলেক্ট করে ওপেন করতে পারেন কেমন অল ফরম্যাটে রাখতে হবে জিনিসটা হ্যাঁ এই জিনিসটাকে অল ফরম্যাটে রাখতে হবে তাহলে অন্তত আপনার ওপেন হোক আর না হোক যে কোনো ধরনের ফাইল শো করবে এই জায়গায় আচ্ছা এটা হচ্ছে ওপেন আগের কোনো ফাইল ছবি বা যে কোনো ডকুমেন্ট ওপেন করার জন্য আমরা ওপেনটা ইউজ করবো আর একটা ক্রিয়েট নিয়ে আমরা নতুন করে কোনো একটা ডকুমেন্ট নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট ইউজ করবো এই যেমন সামনে আরেকটা উইন্ডো চলে আসছে এখানে রিসেন্ট দেখাচ্ছে যেটা বাইরে ছিল আর কি রিসেন্ট ফাইলগুলো এখান থেকে দেখাবে এটা হচ্ছে সেভ ইউ ক্যান অলওয়েজ ফাইন্ড ইট হিয়ার এখানে যদি কোনো ফাইল সেভ করে রাখা হয় এখান থেকে যে কোনো সময় আপনি এটা নিতে পারেন আমার এখানে ফাইল সেভ করা নেই কারণ আমার সব ফাইল আমার ডকুমেন্টে সেভ করা আছে এখান থেকে ফটোজে গেলে কিছু ডিফল্ট ছবি দেখাবে ইন্টারনেট কানেকশন যদি থাকে ইন্টারনেট কানেকশন না থাকলে দেখাবে না এখানে কিছু ডিফল্ট ছবি আছে এগুলো আপনার প্রয়োজন হতেও পারে নাও হতে পারে ব্যাপার এটা হচ্ছে প্রিন্ট এখান থেকে বিভিন্ন প্রিন্টিং এর কিছু পেপার বা লেআউট বলা হয় যে ডকুমেন্টের মূল যে আউটপুট ওটাকে লেআউট বলা হয় অর্থাৎ বিভিন্ন পেপারের কিছু সাইজ দেওয়া যেগুলো খুব বেশি ইউজ হয় অনেক বেশি যেগুলো লাগে খুব ঘন ঘন লাগে সেগুলো এখানে ডিফল্ট পেপার সাইজ দিয়ে রাখতে লেটার পেপার সাইজ এটা লিগ্যাল পেপার সাইজ হচ্ছে ট্যাবলেট সাইজ ট্যাবলেটের যে ডকুমেন্ট আমরা যে ট্যাব ইউজ করি ট্যাবের লেআউট যেটা ওই সাইজের আর এটা হচ্ছে A4 সাইজের একটা পেপার প্রিন্টের ক্ষেত্রে এখান থেকে কয়টা সাইজ দিয়ে রাখছে এখানে আর্ট এন্ড ইলাস্ট্রেশন সেম এখানে কয়েকটা সাইজ দিয়ে রাখছে এখানে নিচে কিছু আবার আর্ট এন্ড ইলাস্ট্রেশন আছে নিচে এখান থেকে চাইলে কোনো একটা আর্ট ইলাস্ট্রেশন আপনি ওপেন করতে পারেন এখানে ওয়েবে যাব
ওয়েবে গেলে কি আসতেছে? ওয়েব মোস্ট কমন, ওয়েব লার্জ, তারপরে যে ওয়েব মিডিয়াম, ওয়েব মিনিমাম। এখানে ব্যাপারটা হচ্ছে ওয়েব ব্যানার বা বিভিন্ন রকমের ওয়েবের কিছু কাজ থাকে, যেমন ধরেন এখানে সাপোজ দেখাচ্ছে এই মনিটরটা দেখাচ্ছে, বা এখানে পুরো একটা স্ক্রিন দেখাচ্ছে, এই লেআউটগুলো একটা ওয়েবসাইটের ভিতরে যে লেআউটটা থাকে, এই যে ফেসবুকটা দেখাচ্ছে, এই ফেসবুকের ভিতরে লেআউটটা এই সাইজে একটা লেআউট আপনি এখান থেকে ইজিলি নিতে পারেন। এগুলো কেউ ইউজ করে না, আমি জাস্ট বলে যাচ্ছি আপনার, কিন্তু ঠিকই আপনি এই জায়গাগুলো ইউজ করবেন। আপনি কি সাইজ নিয়ে কাজ করবেন, ঠিক আপনার সাইজটা জানা থাকবে, বা আপনার জানা না থাকলে আপনার ক্লায়েন্ট বলে দিবে আমারটা এত বাই এত হবে, বলে দিবে না আপনার ক্লায়েন্টের দোকানে শাটার কত বাই কত হয় সেটা আপনি ও বলে দিবে না। কাস্টমাইজিং যে ব্যাপারগুলো, মানে শাটার তো এক সাইজ না, সারা পৃথিবীর সব দোকানে শাটার একরকম, সব সাইনবোর্ড তো একরকম না, সব ব্যানারও একরকম, সরি ব্যানারের ক্ষেত্রে একটু ফিক্সড ব্যাপার থাকে। এর বাইরে যে কাস্টমাইজিং ব্যাপারগুলো, যেগুলোর সাইজ ফিক্সড সেগুলো কাস্টমার বলে দেয়, সেটা সাইজ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। যে সাইজগুলো ফিক্সড সেই সাইজগুলো আপনাকে মনে রাখতে হবে। সারা পৃথিবীর বিজনেস কার্ড মানে ভিজিটিং কার্ড বলে যেটা আমরা চিনি, সেটা সারা পৃথিবীর একই সাইজ, ওটা আপনার মাথায় রাখতে হবে। এই যে পোস্টারও কিন্তু সবগুলো একই সাইজ না, দুই তিন রকমের সাইজ হয়। কাস্টমার বলে দিও আমার এত এত লাগবে, তো সাইজ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আবার হ্যান্ডবিল প্রায় একই সাইজেরই হয়, এগুলো আপনাকে মনে রাখতে হবে। আবার স্টিকার যে লম্বা হয় 4 ইঞ্চি বাই 8 ইঞ্চি স্টিকার, বা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি স্টিকার যেগুলো হয়, এই সাইজগুলো যেগুলো ফিক্স, এগুলো আপনাকে মনে রাখতে হবে, নোট করে রাখতে হবে। আর মনে না থাকলেও প্রবলেম নেই, আপনি গুগল সার্চ করে দিবেন, আপনাকে বলে দিবে। সাইজ নিয়ে কোনো প্রবলেম নেই, এখান থেকে ডিফল্ট সাইজগুলো আমি জাস্ট বলে যাচ্ছি। এখান থেকে মোবাইল, অনেকে মোবাইল অ্যাপ ডিজাইন করে, মানে হচ্ছে আমাদের মোবাইলে যে আমরা মোবাইল, এই যে প্রত্যেকটা মোবাইল পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে যে একটা উইন্ডো আছে, লক অথবা লক তো থাকে নাকি, এই যে লকের যে একটা অ্যাপ, আপনার সামনে যে একটা ডিজাইন যে সামনে আসছে, প্যাটার্ন হইতে পারে, সেটা পিন হইতে পারে, একটা ডিজাইনে তো আছে, এগুলাকে ইউআই ইউএক্স ডিজাইন বলে। এই ডিজাইনগুলো এই যে দেখেন আইফোন অ্যাপ নিয়ে কাজ করতে চান, এখান থেকে আপনি চাপ দিলে অটোমেটিক আইফোন অ্যাপের সাইজের একটা পৃষ্ঠা আপনার সামনে আসবে, ওইটার মধ্যে আপনি কাজ করেন। ওই ডিজাইনগুলো আপনি যদি করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ডিফল্ট সাইজগুলো, যে আইফোন 678, আইফোন 678, এখানে আবার আইপ্যাড প্রো, অটো ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে। এই যে এগুলো নিয়ে আপনি যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি এই লেআউটগুলো ইউজ করবেন। বাট সাইজ নিয়ে টেনশনের কিছু নেই, সাইজ গুগল আছে, সাইজ ক্লায়েন্ট বলে দিবে। এটা হচ্ছে ফিল্ম, যারা ইউটিউব চ্যানেল কাজ করেন, বা ইউটিউব বা মুভি বানায়, নাটক বানায়, যারা, তাদের তো ইউটিউব চ্যানেলের উপর একটা থাম্বনেল থাকে, খেয়াল করছেন, একটা ছবি থাকে, তারপরে যে এবারে ভিডিও। এই যে 1920 হাজার রেজোলিউশন, এই যে 72 পিপি এখানে চাপ দিলে একটা থাম্বনেল স্টাইলে একটা লেআউট চলে যায়, এরপরে কাজ শুরু করে দিবেন। সাইজ এখানে লিখতে হবে না, অটো। তো এখানে যে এসডি, এগুলো হচ্ছে মুভি পোস্টার বা মুভি বিভিন্ন উপরে যে ডকুমেন্টটা থাকে, সাইজ এখানে দেয়া আছে, ওইটা ডিফল্ট কিছু সাইজ এখানে দেয়া আছে। তো সাধারণত সাইজগুলো কেউ এখান থেকে ইউজ করে না, তারপর পরিচয় করিয়ে দিলাম সাইজগুলোর সাথে। বেসিক্যালি এখান থেকে সবাই লেখে, টাইপ করে তারপরে যায়। আমরা এখান থেকে একটা সাইজ নিয়ে ভিতরে যাব, দেখি কি অবস্থা। আমি মনে হয় প্রথম কোনো ডিফল্ট সাইজ ইউজ করতেছি ঢোকার জন্য, আমি জাস্ট ভিতরে ঢোকার জন্য আমি এটা নিচ্ছি, এটা নিই ইউটিউব থাম্বনেল সাইজ 1920x1080। একদম রুলার দিয়ে দিয়েছি, অটো তো ডিফল্ট ভাবে দেয়া, তো রুলার সহ দিয়ে দিয়েছি। নরমালি আমি যদি সাইজ না, আমাকে রুলারগুলো দিত না। আচ্ছা আমি ভিতরে আসছি, ভিতরে নিয়ে কথা বলবো। কেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফটোশপ ইন্টারফেস ওভারভিউ, অর্থাৎ ইন্টারফেস মানে কি, প্রবেশ চেহারা, এটা মানে হচ্ছে প্রবেশ, পেজ মানে হচ্ছে কি, অর্থাৎ মানে ঢোকার পরে যে চেহারাটা সামনে আসে, একটা জায়গায় প্রবেশের পরে যে ভিউটা চোখের সামনে পড়ে, সেটা কি বলে, ইন্টারফেস বলা হয়। অর্থাৎ আমরা ফটোশপে মাত্র ঢুকলাম, যেটার সাথে সাথে আমাদের চোখের সামনে যা যা আসছে, এটাকে আমরা কি বলবো, ইন্টারফেস। তো ইন্টারফেস কোনটাকে কি বলে, আমরা জাস্ট ইন্টারফেসের সাথে কি পরিচিত হই। এটাকে আমি কি বলেছি, বাইরে কোনটা এই জায়গাটাকে আমি বাইরে একটা নাম বলে আসছি, এইটা বাইরে ছিল। ফিল্টার তো এনে একটা জিনিসের নাম, কেন ফিল্টার হবে, ফিল্টার তো এনে একটা জিনিসের নাম। এই পুরো বিষয়টাকে আমি বাইরে কি বলে আসছি, মেনু বার, এই যে মেনু বার। আবার আগের জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে মেনু বার, প্রত্যেকটা মেনুর আন্ডারে আবার সাব মেনু আছে। এই যে এডিটে চাপ দিবেন,
ওগুলোকে সাব মেনু বলতেছি আমি। এই যে প্রত্যেকটা মেনু আন্ডারে এই যে প্রত্যেকটা মেনু আন্ডারে সাব মেনু আছে, প্রত্যেকটা মেনু আন্ডারে সাব মেনু প্রত্যেকটা মেনু আন্ডারে আমার সাব মেনু আছে। এই যে দেখতেছেন সবগুলো সবগুলো মেনু আন্ডারে সাব মেনু আছে। এটা হচ্ছে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে এটা হচ্ছে আর এই পুরোটা হচ্ছে টুলস বার, আর এই পুরোটা হচ্ছে টুলস বার। প্রথমে এটা খেয়াল এটা হচ্ছে কি এগুলো এক একটা টুলস, এটা একটা টুলস, এটা একটা টুলস বার, এগুলো এক একটা টুলস, এটা একটা টুলস, এটা একটা টুলস, এটা একটা টুলস, এটা একটা টুলস, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আলাদা, প্রত্যেকটার কাজ ভিন্ন ভিন্ন। কেমন এখান থেকে পর্যন্ত এটা পুরোটা একটা টুলস বার, আর প্রত্যেকটা টুলসের সাথে সাথে কিছু রিলেটেড টুলস আছে। এই টুলে আছে তো এখন এখানে এমনটা দেখতেছেন, বাট আমি নিচে গেলে এখানে এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়েছে। এখানে গেলে এই জায়গাটা এখানে গেলে এই জায়গাটা আরেকটা ভিন্নতা আসবে, এখানে গেলে আরেক রকমের একটা ভিন্নতা, এখানে গেলে আরেক রকমের। আমি প্রত্যেকটা জায়গা চেঞ্জ করবো, এখানে চেঞ্জ হবে। মানে হচ্ছে এগুলো হচ্ছে রিলেটেড টুল। কি এটা হচ্ছে টুল বার, এগুলো হচ্ছে রিলেটেড টুল। প্রত্যেকটা টুলের আন্ডারে কিছু রিলেটেড টুলস আছে এই যেগুলো। ওকে, তাহলে আমরা এটার সাথে পরিচিত, এই জায়গাটার সাথে পরিচিত, আবার এগুলোর নিচে এগুলোর সাথে পরিচিত। প্রত্যেকটার সাথে এটা হচ্ছে টুলস বার। আর এই যে দেখতেছেন স্কেল, স্কেল একটা স্কেল দেখতেছেন, একটা স্কেল দেখতেছেন, এখান থেকে একটা স্কেল দেখতেছেন। হ্যাঁ দুটো স্কেল, এটাকে আমরা রুলার কন্ট্রোল ধরে আমি 8 দিলে চলে যাবে, চলে গেছে। এখন আছে রুলারটা, হ্যাঁ এটা আবার চলে আসছে। এটাকে বলবো আমরা কি রুলার। তারপরে আমরা এরপর আমরা কি দেখবো, এপাশে আসি। এটা দিয়ে তো মিনিমাইজ করে, এটা দিয়ে ম্যাক্সিমাইজ করে, এটা দিয়ে ক্লোজ করে, জানেন সবাই। এটা দিয়ে সার্চ করে, বাট এই জায়গাটা খুব বেশি ইউজ হয় না। এগুলো আমার এখন পর্যন্ত লাগেনি। 3D গ্রাফিক্স এন্ড ওয়েব মোশন প্রিন্টিং ফটোগ্রাফি এখান থেকে অপশন লাগে। আচ্ছা এখানে আসি, এখান থেকে আমরা দেখতেছি এই জায়গায় একটা লেয়ার বক্স, এটাকে আমরা লেয়ার বক্স বলবো, আর এটাকে বলবো কালার প্লেট। কেমন কেমন এটা এগুলো আপনাদের এখানে নাও থাকতে পারে, বাট এখান থেকে না থাকলে প্রবলেম নেই, আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। এই যে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে যে লেয়ারটা, আমি প্রথমে লেয়ারটা ডিলিট করে দিচ্ছি, চলে গেছে, আমি লেয়ারটা আনসিলেক্ট করে দিচ্ছি। উইন্ডোতে গিয়ে লেয়ারটা নিয়ে আসি আবার। এই যে আমি এটাকে টান দিয়ে এখানে এনে এটা ক্লোজ করে দিলাম। এখান থেকে শুধু এখন কালার প্লেট আছে, লেয়ার বক্স নাই। আমি লেয়ার বক্সটা আবার অ্যাড করে নিতে পারবো এখান থেকে, কিবোর্ড থেকে চাপলে হবে। এই যে লেয়ার বক্সটা আসছে, আমি এটা আবার টান দিয়ে ধরে এখানে রেখে দিব। এই যে এটা লেয়ার বক্স, এরপরে এখানে আবার এগুলো হচ্ছে রিলেটেড মেনু। যে বললাম একটা মেনু আন্ডার আউটলাইনে আরো কিছু মেনু থাকে, টুলস। এরপর আসেন এই জায়গাটা, এগুলো আলাদা আলাদা কাজ আছে, বাট এই পুরো জায়গাটা নাম কি আমি সেটা জানি না, বাট এগুলো প্রত্যেকটা কাজ দেখাবো। কেমন আলাদা আলাদা কাজ দেখাবো। এটা লেয়ার বক্সের মধ্যে পড়ে, লেয়ার বক্সের মধ্যে পড়ে। কেমন লেয়ার সাথে কাজ করতে, যেটা লেয়ার বক্সের মধ্যে পড়ে, আমরা এটাকে লেয়ার বক্স বলতেছি। আর এটা হচ্ছে আমাদের আর্ট বোর্ড, যে সাইজ নিয়ে ঢুকছিলাম আমরা 1920 পিক্সেল। এটা কি আর্ট বোর্ড। আর এগুলো হচ্ছে রুলার, এই যেগুলো রুলার, টান দিয়ে আবার রুলার স্কেলের জায়গায় স্কেলটা রেখে দিলাম। আবার দরকার হয়েছে আবার নিয়ে আসবো একটা, আরেকটা দরকার একটা নিয়ে আসবো, এখান থেকে আবার রেখে দিব। প্রয়োজন না থাকলে রেখে দিব এখানে নিয়ে। কেমন দরকার না আমি এগুলো রেখে দিব। এটাকে বলতেছি আর্ট বোর্ড। এই যেগুলোকে নিচ্ছি এগুলো হচ্ছে কি রুলার। ওকে আমার 3 days বিচেতরন 6 মিনিট। এরপর আসে হচ্ছে কি স্ক্রিন মোড। এরপর অপশন কি স্ক্রিন মোড। স্ক্রিন মোডটা হচ্ছে স্ক্রিনটা আপনি কিভাবে দেখতে চান, এই স্ক্রিনটা, এটা হচ্ছে স্ক্রিনটা কিভাবে দেখতে চান। কিবোর্ড থেকে অ্যাপ চাপ দিলাম, একটা চেঞ্জ আসছে, আবার চাপ দিলাম ফুল স্ক্রিন, আবার অ্যাপ চাপ দিলাম, ঠিক হয়ে গেছে। আবার চাপ দিলাম, এই একটা চেঞ্জ, আমার টাস্ক বারটা চলে গেছে মূলত। আপনাদের ওখানে শো হচ্ছে না, এটা আমার এখানে আপনাদের ওখানে শো হচ্ছে না, এটা আমার এখানে শো হচ্ছে। এখন আমার টাস্ক বারটা চলে গেছে। ওকে, এও চাপ দিলে সব চলে যাবে। মানে এখন নাকি হ্যাঁ
অ্যাপ মোড কোনটা বললেন আমি বুঝতে পারিনি। কিবোর্ড থেকে শুধু কিবোর্ডে অ্যাপ কোন চাপতেছি, বাটনটা চাপতে হবে? কিবোর্ড থেকে স্ক্রিন মোড অ্যাপটা চাপছি স্ক্রিন মোড। আমাদের স্ক্রিনটা আমি কোন স্টাইলে চাচ্ছি এখন কাজ করার সময়, আমার স্ক্রিনটাকে আমি যে স্টাইলে চাইবো সেই স্টাইলে তিনটে স্টাইল দেখাবে দেখা যায় আর কি। অ্যাপ চাপ দিলে একটা স্টাইল, একটা স্টাইল, একটা স্টাইল, একটা স্টাইল, একটা এটা বলা স্টাইল। হচ্ছে স্ক্রিন মোড। আপনি সেটা বলা স্ক্রিনটাকে যে হচ্ছে মোডে চান, স্ক্রিন মোড। আপনি স্ক্রিনটাকে যে মোডে চান এরপরে দেখবো এরপরে এটা কি দেখবো হ্যাঁ হ্যাঁ মাউস দিয়ে করা যাবে? মাউস দিয়ে করা যাবে? কেন করবেন আপনি কিবোর্ড মাউস থেকে দিয়ে কেন করবেন? আপনি কিবোর্ড থেকে অ্যাপ চাপবেন, মাউস দিয়ে চাপে কি যাবে করা না, যাবে কি যাবে না সেটা স্ক্রিন মোডে। উইন্ডো থেকে গেলে স্ক্রিন মোড কিন্তু থাকবে না, ভিউতে থাকবে। ভিউ থেকে স্ক্রিন মোড দেখা যায় কিনা দেখেন, কোনো অপশন আছে কিনা। এই যে রুলার চলে গেলে এখান থেকে এই যে রুলার চলে গেলে এখান থেকে রুলার নেবেন, শেপ টু গাইড, গাইড লেয়ার, ক্লিয়ার ক্যানভাস গাইড, ক্লিয়ার গাইড, ব্লক গাইড। না এটা অপশন থেকে আমারও চোখে পড়েনি কখনো, থাকতে পারে, বাট থাকতে পারে, বলা যায় না। ফটোশপের প্রত্যেকটা কাজ কমপক্ষে 3টা ভাবে করা যায়। আচ্ছা আসলে এরপর হচ্ছে কি আচ্ছা এরপর হচ্ছে কি জুম ইন, জুম আউট। আপনার উইন্ডোটাকে আপনার উইন্ডোটাকে আপনি কিভাবে জুম ইন করবেন, জুম আউট করবেন। কেমন জুম ইন জুম আউটে কেমন আসি, জুম ইন জুম আউটে আসি। এই যে ফটোশপ আসলাম, আসার পরে জুমটা আমি মোটামুটি বেশ কয়েকটা লেভেলে দেখাবো। দেখি কয়েক লেভেলে দেখানো যায়। প্রথমে আসবে এই জায়গাটা দেখছেন, এটা এই বিভিন্ন টুলস গুলোর সাথে আমরা এইভাবে পরিচিত হয়ে যাবো কাজ করতে করতে। কেমন একটা টুলস না, এটা টুলস বার না, টুলস বার মধ্যে এগুলো সবগুলো টুল। এটা একটা টুল, এখানে একটা চাপ দিব, চাপ দেওয়ার পর এখানে আসবে। দেখেন আমার কাটছাড়ের মাথায় এখন একটা কি দেখাচ্ছে, আয়না, মানে জুম করে যে আয়নাটা মূলত পাওয়ার একটা গ্লাস দিয়ে এরকম একটা আয়না আছে, কখনো দেখছেন? জ্যোতিষীরা হাত দেখে, জ্যোতিষীরা হাত দেখে, দেখেন নাই কেউ? দেখেন না কেউ? জি জি দেখছি। ঠিক আছে, হাতের রেখা দেখে এরকম একটা আয়না নিয়ে হাতে নিয়ে এরকম হাত দেখে। আমার মধ্যে একটা আয়না দেখা যাচ্ছে, মানে এটা জুম হবে। এখানে যখন প্লাস থাকবে তখন জুম হবে। এই যে আমার কিবোর্ড থেকে অল্টার, আবার আমার কিবোর্ড থেকে অল্টার ALT যে কিট আছে, ALT স্পেসের পাশে কিটা আমি চাপ ALT কিটা আমি চাপ করলে এই যে মাইনাস হয়ে গেছে, আমার এটা আয়না মাইনাস হয়ে যাবে। আমি এখানে এই চাপ দিলে কি হচ্ছে, এখান থেকে আমি এখানে এই চাপ দিলে কি হচ্ছে, মাউস থেকে একটা চাপ দিলে একবার নিচে দিকে যাচ্ছে, আবার প্লাস হবে তখন বাট এটা হচ্ছে জুম ইন জুম আউট। আবার উপরে চলে আসবে, এখানে চাপ কেমন দিব, আবার উপরে চলে আসবে, এখানে চাপ দিব। আরেকটা ওয়ে দেখাচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল, CTRL এই অপশনটা কন্ট্রোল ধরে প্লাস আইকন, কিবোর্ডে একটা প্লাস আইকন আছে, একটা প্লাস কি একটা মাইনাস কি আছে দেখেন, দেখতেছেন একটা প্লাস কি একটা প্লাস কি একটা মাইনাস কি আছে। কন্ট্রোল দিয়ে ধরবো, ধরে আমি প্লাসটা চাপতেছি এখন। এই যে জুম হচ্ছে, মাইনাস চাপলে জুম আউট হবে। এই যে কন্ট্রোল ধরা অবস্থায় মাইনাসটা চাপতেছি, কেমন? প্লাস চাপলে জুম হয়, আবার প্লাস চাপলে জুম হয়। এগুলো দুটো ওয়ে। আরেকটা হচ্ছে অল্টার ধরে শিফট ধরবো, শিফট ধরবো, দুটো একসাথে ধরে আমার মাউসের উপরে স্ক্রল বাটনটা আছে যেটা উপরে নিচের দিকে ঘুরে টাকার মতো, স্ক্রল বাটন। এটাকে নিজের দিকে যখন টানি সেটাকে তখন বলবো আমি ডাউন, ডাউন। যখন বাইরের দিকে ঘুরাবো তখন বলবো আপ। বুঝতে পেরেছেন? যখন তারের দিকে ঘুরাবো, যখন তারের দিকে ঘুরাবো, তার আপনার মাউসের তার আছে না, মাউসের সামনে একটা তার আছে না, মাউসের সামনে একটা তার আছে না, তারের দিকে যখন ঘুরাবেন এটাকে বাইরের দিকে সেটা হবে হচ্ছে অ্যারো স্ক্রল আপ, উপরের দিকে। যখন নিজের দিকে ঘুরাবেন মানে ভিতরের দিকে আঙুলটাকে স্ক্রল বাটনটা, সেটা হবে হচ্ছে স্ক্রল ডাউন। আমি কিবোর্ড থেকে অল্টার ধরবো, শিফট ধরবো, এরপরে স্ক্রল আপ জুম হচ্ছে। কেমন জুম হচ্ছে? কেমন অল্টার ধরবো আর শিফট দিব? হ্যাঁ, শুধু অল্টার ধরলেও হবে, ভার্সন অনুযায়ী কাজ করে। শুধু অল্টার ধরলে কিন্তু মোটামুটি শুধু শিফট ধরলে হবে না, শুধু অল্টার ধরলে কিন্তু মোটামুটি লেভেলের কাজ করে। ক্লাস করার সময় কেউ দিয়ে ঘুরাইলে ক্লাস করার সময় কেউ প্র্যাকটিস করবেন না। এই ভুল যে করেছেন সে আফসোস করবেন পরে, এখন না বুঝতে আসলে পরে বুঝে আসবে। ক্লাস করার সময় কেউ প্র্যাকটিস করবেন না, লিখে রাখবেন, নোট করবেন, ক্লাস হচ্ছে নোট, এরপরে এটা লাইফ টাইম সাপোর্ট দিবে। ওকে, এখন আপনি প্র্যাকটিস করে ফেলতেছেন, কোনোভাবে ভুলে গেলেন, কোনো লাভ আছে? লাভ নেই। নোট করে ফেলেন, আজকে ভুলে যান, 5 দিন পরে ভুলে যান, 10 দিন ভুলে যান, 3 বার না 10 বার, 100 বার সাপোর্ট দিবে আপনাকে আপনার নোট। নোট করবেন, কিবোর্ড থেকে অল্টার প্লাস, এজন্য আমি নামগুলো এতবার বুঝে বলতেছি।
কিবোর্ড থেকে শুধু অল্টার ধরো, টল আপ ডাউন করলে বড় ছোট হবে, কেমন? আসেন তিনটা ওয়ে গেল, এরপরে আসেন, তিনটা ওয়ে গেল তো আর লাগবে না, মাথা রাখতে পারবেন না। এরপর আসেন ডকুমেন্ট, প্যান ডকুমেন্ট সেটআপটা ফাইল সেভ দেওয়ার সময় দেখাবো। ডকুমেন্টটা কিভাবে সেটআপ করে মূলত এটা এখনই দেখা দেওয়া যায়। কন্ট্রোল এস দিয়ে ফাইলটাকে কোন ভাবে সেট করতে চান, ফাইলটা সেটআপ করা। এখানে চাপ দিলে যে সেভ এস টাইপ, কোন টাইপে চাচ্ছেন এখান থেকে ফরম্যাটগুলো চুজ করে যে ক্লায়েন্ট যে ফরম্যাট চাইবে তাকে সেই ফরম্যাটে সেভ দিয়ে ফাইল দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলাম, ক্যান্সেল দিতে গিয়ে সেভ দিয়ে দিচ্ছি, মাথার কাজ করতেছে না আমার। এরপরে টুলস না এর স্পেসিফিক আলোচনা হয় না, আমরা একটা একটা করে টুলস নিয়ে ধরবো। তারপর কালার অ্যাপ্লাইং, এই দুইটা কালকে দেখাবো, না কালকে না, ব্রেকের পরে। কালার অ্যাপ্লাই সিলেকশন বেসিক, কেমন? ঠিক আছে, কালার অ্যাপ্লাই আর এগুলো ব্রেকের পরে দেখাবো। মাগরিব আজান দিবেন এখন। কত মাগরিব আজান কত? 40 কত মাগরিব আজান কত? 40 এ দেয়। হ্যালো, কতক্ষণ ব্রেক স্যার? 15 মিনিট। 45 মেবি দিবে আজান। কি বলেন এত দেরি? সেদিন ইফতার করলাম 31 না 32 এ। স্যার অলরেডি 37 বাজে। আবার 7টার দিকে জয়েন দিই আমরা। আমরা আবার 7টা জয়েন দিব, কেমন? ঠিক আছে, ওকে স্যার। 7টার দিকে জয়েন দিয়ে দিই। 7টার দিকে জয়েন দিয়ে দিই, দাদা দেখি কবে কাজ সেরে এসে জয়েন দিয়ে দিব। স্যার একটু যদি স্যার আপনার ডকুমেন্ট প্যানটা যদি আরেকটু স্যার যদি একটু বুঝিয়ে দিতেন শর্টকাটলি। ব্রেকের পরে কেমন? আচ্ছা এখন তাহলে স্যার ব্রেক 7টা বাজে আমরা সবাই আসবো আবার, তাই না? কলেই থাকবেন, জাস্ট মিউটে থাকবেন অথবা আপনারা কথা বলতে পারেন, কল থেকে ব্রেক নেওয়া যাবে না। আচ্ছা।